আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো আছেন? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা মনে হয় গত ক্লাসে এক্সাম্পল 1 করছিলাম, আর হচ্ছে এই সেলস এটা কি দেখাইছিলাম? এটা কি ক্লিয়ারলি পুরোটা দেখাইছিলাম নাকি জাস্ট একটা এক্সাম্পল বলছিলাম? এটা খেয়াল করেন তো, এটা পুরোটা দেখানো হয়েছে? সেলস মিক্স এন্ড কোয়ান্টিটি। অথবা কেউ দেখছেন কিনা, এখানে কোনো প্রবলেম আছে নাকি আমি এটা করাবো? স্যার আপনি করান স্যার। আচ্ছা, তাহলে ওই মিক্সটা নিয়ে আসলে কোনো সমাধান হয় নাই। আমি লেবার টেবার দেখলাম, পরের আরেকটা অঙ্ক করছে, একই কাজ করছে। আমরা আবার ওটা নিয়ে কথা বলবো সামনে। এবং পরবর্তী অঙ্কগুলো এটা অ্যাভয়েড করে গেছে, ওইটা এভারেজ ইউজই করে না। ওরা ফেভার করছে, এবার ওরা ইউজ করে না। তার মানে ওরা কনফ্লিক্টিং কথাবার্তা বলছে। ওরা বলছে যে ওইটার অ্যাভারেজ মেথড ইউজ করা উচিত, অথচ ওরা পরের কোন অঙ্কে ওইটার অ্যাভারেজ ইউজ করে নাই। যাই হোক, আমরা দেখাচ্ছি, আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালটা ক্লিয়ার, সেহেতু এটা দিয়ে আমরা যদি ওইটার অ্যাভারেজ আসেও মিলাই দিতে পারবেন। সো এখানে দেখেন, এ বিজনেস সেলস টু প্রোডাক্টস এক্স এন্ড ওয়াই, ডিটেইলস ফর দ্য কারেন্ট পিরিয়ড অ্যাজ ফলোজ। ওয়ালাইকুম সালাম। স্যার ওটা আমি একটু গত ক্লাসে যেটা নিয়ে কনফিউশন হচ্ছিল আমি একটু পড়েছিলাম, তো আমার কাছে যেটা মনে হলো যে স্যার ওটা যে একটা ইয়েতে পড়লাম যে চ্যাপ্টার 7 এ আর কি থিওরিতে, যে একটা অ্যাডভার্স এবং একটা ফেভারেবল যদি হয় তাহলে তাহলে ও এটা মানে ফেভারেবলই দেখাচ্ছে, কারণ ওয়েটেড এভারেজের যে প্রাইসটা ওইটাকে মেইন ধরতেছে না। আগেরটা যদি ফেভারেবল হয়, পরেরটা মানে ওয়েটেড এভারেজের ওখানে যদি অপশনটা অ্যাডভার্সও আসে তাহলেও ডিসিশনটা তারা ফেভারেবলই নিচ্ছে। আর প্রথমটা যদি অ্যাডভার্স আসে তাহলে ওটা প্রাইসের উপর ডিপেন্ড করতেছে। মানে আমি মানে থিওরি গুলো পড়ে যেটা বুঝলাম। আচ্ছা, ওইটারও বিপরীত আমি দেখাচ্ছি, এরপরের অঙ্কটা দেখাবো। হ্যাঁ, আমি তো বুঝলাম এটারও বিপরীত করছে। যেমন ধরেন একটা এক্সাম্পল দেখায় আপনাকে, বললেন যখন আসলে এই একটা বিষয় ক্লিয়ার কাট ইয়ে দিতে হবে, তো যদি আপনি বিষয়টা আলোচনা করেন সেটা নিয়ে ক্লিয়ার কাট একটা ইয়ে দেওয়া উচিত আনসার। আমরা এই পর্যন্ত কোনো কিছু আনসার রাখি নাই। এখানে আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি যেটা বললেন, এখানে আওয়ার্সটাও অ্যাডভার্স, আবার হচ্ছে আপনার প্রাইসটাও অ্যাডভার্স, তারপরেও ফেভারেবল বলছে। এইখানে এটা কি আবার না, এটা তো ফেভারেবল স্যার, এটা মাইনাস ফিগার হয়েছে, কিন্তু এখানে তো যে স্ট্যান্ডার্ড পোর্শনে তারা দেখাচ্ছে যে এত আওয়ার ছিল স্ট্যান্ডার্ড, কিন্তু অ্যাকচুয়ালি তো আসলে কম, তাহলে এটা ফেভারেবল না। আর প্রাইসে এটা হলো অ্যাডভার্স টু, যেটা এটা অ্যাডভার্স, কিন্তু ওটা মাইনাস, ওনারা ওটা দেখাচ্ছে যে মাইনাস, কিন্তু অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড অ্যামাউন্টে আমাদের যে আওয়ারটা আমরা ধরেছি 6300, এটা স্ট্যান্ডার্ড, এবং অ্যাকচুয়ালি আমরা আসলে 5250তেই ওটা আমরা কভার করতে পেরেছি। তাহলে এটা তো মাইনাস ফিগার আসলেও তো এটা আসলে আচ্ছা, ফেভারেবল। আচ্ছা ফেভারেবল, হ্যাঁ আরটা ফেভারেবল, হ্যাঁ, কিন্তু প্রাইসটা আনফেভারেবল, তাই তো?
হ্যাঁ, মানে এটাই তারা মানে থিওরিতেও কিন্তু এরকমই লেখা স্যার, যে আসলে যদি একটা ফেভারেবল যদি হয় আর একটা অ্যাডভার্স হলেও সেটা কিন্তু ফেভারেবলই হতে পারে। যেমন ম্যাটেরিয়ালে যদি কেউ মানে প্রাইসটা যদি কম হয় কিন্তু মানে প্রাইসে দেখা যাচ্ছে অ্যাডভার্স, কিন্তু আপনার কোয়ান্টিটিতে হয়তো বা দেখা যাচ্ছে যে প্রাইসে অ্যাডভার্স কিন্তু ইউসেজে দেখা যাচ্ছে যে ওটা আপনার ফেভারেবল, তাহলে ওটা ফেভারেবল হতে পারে, আচ্ছা আচ্ছা ফেভারেবল হবে এরকম বিষয়টা। তো আমার আচ্ছা কাছে মনে হয়েছে ওই রকম ভাবেই হয়তো বা এটাও এভাবেই হয়েছে, যেহেতু আওয়ারটা ফেভারেবল তাহলে আচ্ছা, একটা প্রাইসটা ওরা কনসেনসাসে পৌঁছাতে পারলে হবে, একটা এগ্রিমেন্টে পৌঁছাতে পারলে হয়। হ্যাঁ, ওকে, বুঝতে পারলে ভালো। আমরা আবার যাবো, ওই অঙ্কটা যাবো, আবার দেখবো ওটা। আমরা একটু দেখে নিই এটা। তো আমরা ইন্ডিভিজুয়াল মেথড দিতে পারবো, তাই না? ওইটার এভারেজের লজিক যেটা আপনি বললেন, ওইভাবে যদি সব জায়গায় অ্যাপ্লাই করে হয় তাহলে তো খুবই ভালো। স্যার আমার মনে হয় স্যার এই লজিকটা পরিপূর্ণ মিলাইতে পারতেছে না, কারণ 301 নাম্বার পেজে পুরো এই কথাটা যদি ঠিক থাকে তাহলে ম্যাটেরিয়াল এ তে তো অ্যাডভার্স হয়েছে, তাহলে সেই হিসেবে তো আপনার মিক্স ভেরিয়েন্স অ্যাডভার্স আসার কথা, এখানে তো 570 ফেভারেবল দেখ। আপনি বলছে যে যে কোনো একটা ফেভারেবল হলে হয়, এখানে কি দুইটাই একটা ফেভারেবল, অর্থাৎ এখানে প্রাইসটা ফেভারেবল হয়েছে বাট কোয়ান্টিটি আনফেভারেবল হয়েছে। উনি বলছে যে কোনো কোয়ান্টিটি তো একটা, আনফেভারেবল। হ্যাঁ উনি বলছে যে কোনো একটা ফেভারেবল হলে ফেভারেবল হিসেবে দিচ্ছে। বুঝতে পারছেন ওনার লজিকটা? কিন্তু স্যার যখন দুইটাই আনফেভারেবল হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাডভান্স নিচ্ছে ওরা, সেটাও নিচ্ছে না, সেটাও ঠিক না। হ্যাঁ, একটা ক্ষেত্রে হ্যাঁ, দুইটা আনফেভারেবল আনফেভারেবল হচ্ছে, ওই ইনপুটটাও বেশি আবার হচ্ছে প্রাইসটাও আনফেভারেবল বি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একমাত্র অ্যাডভান্স করছে। পরেরটাই আবার কি হয়েছে, সিতে গিয়ে আবার দেখেন একটা ফেভারেবল একটা আনফেভারেবল, তবু ফেভারেবল হচ্ছে। হ্যাঁ, এটা একটা হ্যাঁ কাছাকাছি বুঝেছি। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি, দেখার পরে ওইটা সহ আবার মিলাবেন, মিলাই দেখেন যদি লজিকটা যদি কাজ করে তা খুবই ভালো। অর্থাৎ যে লজিকটা বললো ফাইনালি যে কনক্লুশন ড্র করছেন যে ইউজেস অথবা প্রাইস যে কোনো একটা, কোয়ান্টিটি বা প্রাইস যে কোনো একটা ফেভারেবল হলে আমরা ফেভারেবল ধরছি। এই লজিকটা দিয়ে যদি সবগুলো মিলে তাহলে ভালো। তবে আপনার এই লজিকটা করবেন কি, পরবর্তী যেগুলো মিক্স আর ইল্ড আছে মিক্স গুলোতে আবার অ্যাপ্লাই করবেন, করে যদি সবগুলো সেম রেজাল্ট দেয় তাহলে আমরা কনক্লুশন আসতে পারবো হ্যাঁ এই লজিকটা ওকে। তো আমরা একটু আগাই, আমাদের প্ল্যানিং এন্ড অপারেশনাল ভেরিয়েন্স একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা পরীক্ষায় আসছে দেখলাম, তো এই কারণে ওইটা একটু আগাইনি। তারপরে আমরা আবার এই আর এই একটা কি বলে এই ডিসকাশনে যাব, অর্থাৎ আর্গুমেন্টসে যাব। তো এই মাত্রে দেখেন এক্স এবং ওয়াই প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের মিক্স যেটা দিয়ে রাখছে এরা, প্রোডাক্ট এক্স এর সেলস করবে 2 ইউনিট, ওয়াই করবে 3 ইউনিট, টোটাল হচ্ছে 5 ইউনিটস। প্রাইস হবে, প্রাইস না প্রফিট দিয়ে রাখছে একেবারে, স্ট্যান্ডার্ড প্রফিট এক্স এর 5 ওয়াই এর 6, এভারেজ প্রফিট এরা করছে কি 5 দুগুণে 10 আর হচ্ছে 3 6 18, মোট 28, এই 28 হচ্ছে টোটাল প্রফিট 5 ইউনিটের জন্য, টোটাল 5 ইউনিটস, তাহলে এভারেজ প্রফিট হচ্ছে 5.6। Budgeted sales ছিল 200 unit of X and 300 units of Y. Actual sales হচ্ছে 180 units of X and 310 units of Y. এখানে আমাদের কয়েকটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে ক্যালকুলেট দা সেলস কোয়ান্টিটি প্রফিট ভেরিয়েন্স, আর একটা হচ্ছে সেলস মিক্স প্রফিট ভেরিয়েন্স। দুইটা মেথডে বলছে, একটা ইন্ডিভিজুয়াল মেথড আর একটা হচ্ছে আপনার ওয়েটেড অ্যাভারেজ মেথড, দুইটা মেথডে করতে বলছে। তো প্রথমে সেলস কোয়ান্টিটি আপনারা বুঝতে পারছেন, বাজেট করছিল কত আর বিক্রি হয়েছে কত, অ্যাকচুয়াল সেলস কত, কম না বেশি, কোয়ান্টিটি বুঝতে পারছেন আপনারা। 200 আর 300 টোটাল বাজেট ছিল কত, 500, আর অ্যাকচুয়াল সেলস হচ্ছে 180 আর হচ্ছে 310।
অর্থাৎ 490। তাহলে এটা বাজেট করছিল যে 500 ইউনিট বিক্রি করবে, কিন্তু বিক্রি হয়েছে 490, 10 ইউনিট বিক্রি কম হয়েছে। তাহলে কোয়ান্টিটি ভেরিয়েন্স যদি আমরা বলি, সেলস কোয়ান্টিটি প্রফিট ভেরিয়েন্স, সেলস কোয়ান্টিটি দিয়ে যদি প্রফিট ভেরিয়েন্স হয়, তাহলে এভারেজ প্রফিট আমরা দেখলাম 5.6। তাহলে এই যে $56 এটা হচ্ছে আনফেভারেবল, অর্থাৎ যে পরিমাণ কোয়ান্টিটিতে সেলস হওয়ার কথা সেই পরিমাণ সেলস হয় নাই, কাজে প্রফিট 56 অ্যাডভার্স হওয়ার কথা। এটা তো সবাই বুঝছেন না? এটা বোঝা গেছে? এটা টোটাল বাজেটেড সেলস, টোটাল অ্যাকচুয়াল সেলস মাল্টিপ্লাইড বাই অ্যাভারেজ প্রফিট, স্ট্যান্ডার্ড অ্যাভারেজ প্রফিট। এটা ক্লিয়ার? এটা বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমরা মিক্সে যাই। মিক্স তো আপনারা পারেন অলরেডি, মিক্স তো আমরা বলছিলাম সবসময় টোটাল লাগবে। সো অ্যাকচুয়াল সেলস টোটাল কত দেখেন, 180 আর 310, অর্থাৎ 490। 490 রেশিওটা কেমন ছিল, যে এটা যদি 5 হয় এটা 2 হবে, তার মানে 40-60% হয়, তাই না? 2 হচ্ছে 5 এর 40% হওয়ার কথা, 3 হচ্ছে 5 এর 60%, অর্থাৎ x লাগবে 40%, y লাগবে 60%। 2 divided by 5, 40%, ওকে, 40-60। তাহলে অ্যাকচুয়ালি এই মিক্সটা ঠিক আছে কিনা, তাহলে আমরা দেখি মোট 180 আর হচ্ছে 310, টোটাল হচ্ছে আপনার 180 আর 310, টোটাল 490। এটার 40% কত হয়? 196। প্রোডাক্ট এক্স এর বিক্রি হওয়ার কথা ছিল 196, কিন্তু প্রোডাক্ট এক্স আসলে বিক্রি হয়েছে 180। তাহলে আমরা বলতে পারি 16 কম হয়েছে, আনফেভারেবল। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিক্স 180 আর 310, টোটাল করলে হয় 490। আর মিক্স আমরা জানি স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে যেটা কোশ্চেন দেওয়া আছে, এটাকে পার্সেন্ট করে নেবেন সবসময়। পার্সেন্ট তো করতে পারেন, যদি একবারে ভাগ করেন সেটাও করতে পারেন। তাহলে কি করে করবেন, এক্স কত লাগবে, 2 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই এইটার টোটাল, অ্যাকচুয়ালের টোটাল। এইভাবে করলেও পেয়ে যাবেন, যেভাবে আপনাদের ভালো মনে হয় করবেন, সহজ যেটা মনে হয়। তাহলে স্ট্যান্ডার্ডে এটা 490 এর ভিতরে 40% হলো, ওইটা হওয়া ছিল 196, আর 490 এর 60% হওয়া ছিল, ওয়াই হওয়া ছিল 294। কিন্তু অ্যাকচুয়াল মিক্স ডিফারেন্ট, অর্থাৎ এ আনফেভারেবল এক্স আর ওয়াই হচ্ছে ফেভারেবল, কারণ ওয়াই স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি সেলস ফিগারটা। তো সেলস যেটার বেশি সেটা ফেভারেবল, যেটার কম সেটা আনফেভারেবল। তো প্রাইস, ইন্ডিভিজুয়াল প্রাইস যদি আমরা করি 5 আর 6, তাহলে আনফেভারেবল হচ্ছে 80, ফেভারেবল হচ্ছে 6, মোট হবে 96। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রাইস মেথড। এখন যদি আমরা এটা ওয়েটেড এভারেজ মেথডে যাই, তাহলে এটা আপনারা অলরেডি জানেন, কোশ্চেনে দেওয়া আছে 5.6 করে এভারেজ প্রফিট। তাহলে আমরা জানি যে এই ভেরিয়েন্স পর্যন্ত সেম থাকবে, এখানে কোনো ডিফারেন্স নাই। এখানে প্রোডাক্ট এক্স এর প্রাইস ছিল 5, কিন্তু এভারেজ হচ্ছে 5.6, তাহলে নেগেটিভ হচ্ছে 0.6। আচ্ছা, আপনি যে আর্গুমেন্টসটা দিলেন, এখানে তো আর্গুমেন্টসটাও খাটলো না, কি যেন দিলেন প্রথম দিকে, আমি নামটা মিস করলাম। সামিয়া, ফারহানা সামিয়া বলছিলেন? জি স্যার। প্রথমে আর্গুমেন্টসটা দিলেন, আপনি কি ফারহানা সামিয়া? জি 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 স্যার। এখানে দেখেন ওই আর্গুমেন্ট যদি হয় তাহলে দুইটা অ্যাডভার্স হয়ে গেছে, তারপরে ফেভারেবল হয়েছে। খেয়াল করছেন এটা? জি। এখন আপনি বলেন এটা এক্সপ্লেনেশন কি দিবে? এটার এক্সপ্লেনেশন গতদিন যেটা বলছিলাম যে যেহেতু সেলস এটা, এবং যেহেতু
হাই প্রফিট আইটেম হচ্ছে 6, প্রোডাক্ট ওয়াই হচ্ছে হাই প্রফিটেবল আইটেম, প্রোডাক্ট এক্স হচ্ছে লো প্রফিটেবল আইটেম। এইটার এক্সপ্লেনেশন এরা দিয়েছে, দেখেন এই দেখেন আমি যেটা কতদিন বলছিলাম আপনাদের। আর এইটা হচ্ছে কোয়ান্টিটিও ফেভারেবল, প্রাইসও ফেভারেবল, যেহেতু অ্যাভারেজ হচ্ছে 5.6 প্রফিট আর ওয়ার ইন্ডিভিজুয়াল প্রফিট 6, কাজে এটা বেশি আছে, এটা ফেভারেবল। কিন্তু ওইটা কিভাবে ফেভারেবল হয়? ওইটা ফেভারেবল এই যুক্তিতে হয় যেহেতু প্রফিট যেটার বেশি সেটা বিক্রি হওয়াটাই ভালো, যেটার প্রফিট কম সেটা বিক্রি কম হয় ভালো, এটা হচ্ছে ওভারঅল প্রফিট বাড়বে কোম্পানির, এটাও যুক্তিতে। The product experience is favorable overall because although the company sold less of the product than the standard mix, this is the less profitable product. এটা এদের ব্যাখ্যা। তার মানে আপনি যে আর্গুমেন্টটা দিলেন ওইটা অনেক ক্ষেত্রে মিলে গেল, এই ক্ষেত্রে কিন্তু মিলে না। যে যদি একটা ফেভারেবল হয়, আপনি বললেন হয় আইদার ইউনিট অর প্রাইস, যে কোনো একটা ফেভারেবল হলে আমরা ফেভারেবল ধরতে পারবো, কিন্তু এখানে কি করছে দুইটা আনফেভারেবল, তারপরেও আনফেভারেবল ধরছে। সো এটা নিয়ে আমি আর আর্গুমেন্টসে যাচ্ছি না, তারা বই লিখছে, তারা এটার কোনো ক্লিয়ার কাট ব্যাখ্যা দেয় নাই, অর্থাৎ সাবজেক্টিভ করে রাখছে যেখানে যেভাবে ব্যাখ্যা দেওয়া যায়। সো এখানে কি আর আর্গুমেন্টস এর প্রয়োজন আছে মনে হয়? ওকে, তাহলে এখন এক্সামে আমি যেটা দেখলাম আপনাদের পরীক্ষার কোশ্চেনে ভেরিয়েন্স দিয়ে রাখছে, দেখলাম কি বলে এটা, প্ল্যানিং এন্ড পারফরমেন্স। এই ভেরিয়েন্সটা বেশ মজার, ওই ভেরিয়েন্সেরই দুইটা নাম, দুইটা ভাগ করছে। তো এখন মনে হয় আমরা প্ল্যানিং এন্ড পারফরমেন্স ভেরিয়েন্সটা দেখতে পারি। এটা নতুন কোনো ভেরিয়েন্স না, গত চ্যাপ্টার গুলোতে সেই সহজ ভেরিয়েন্স গুলো শিখে আসছেন, ওইটাই জাস্ট ওইটাকে একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে অ্যাপ্লাই করছে। আমি সামনের দিন অঙ্কগুলো করাবো, আগে আপনারা নিজেরাই পারবেন হয়তো না। costing আসছে নাকি? আচ্ছা রিসেন্টলি আসছে এটা, আগে আমরা এটা দেখে নিই, তারপর কোথায় ছিলাম আমরা? সো প্ল্যানিং এন্ড অপারেশনাল ভেরিয়েন্স, এটা আপনারা লাস্ট কোশ্চেন গুলো দেখবেন পাবেন, এই ধরনের ম্যাথ দিয়ে রাখছে। এটা বলতে চাচ্ছে যে ভেরিয়েন্স গুলো দুইটা ভাগে ভাগ করা যায়, সমস্ত ভেরিয়েন্স গুলোকে। একটা হচ্ছে প্ল্যানিং এ ভুল থাকার কারণে, অর্থাৎ ভেরিয়েন্স ক্যান অ্যারাইজ ডিউ টু দা ডিফেক্টিভ স্ট্যান্ডার্ড সেটিং, অর্থাৎ যেই পরিস্থিতিতে আমরা স্ট্যান্ডার্ডটা সেট করছিলাম পরবর্তীতে দেখা যায় বছর শেষ হতে হতে এটা রিভাইজড হয়ে ম্যাটেরিয়ালের দাম বলেন, ম্যাটেরিয়ালের ইউজেস এফিসিয়েন্সি বা লেবারের রেট বা লেবারের এফিসিয়েন্সি বিভিন্ন টেকনোলজি চেঞ্জ হওয়ার কারণে অথবা সেলিং প্রাইস বিভিন্ন কারণে দেখা যাচ্ছে খুব কম বেশি হয়ে যায়, যেটা স্ট্যান্ডার্ড গুলোকে অবসোলেট করে দেয়। এই জন্য বলছে যে দুইটা পার্ট করা উচিত ভেরিয়েন্সের। একটা পার্ট হচ্ছে যে প্ল্যানিং এর ডেফিসিয়েন্সির কারণে কতটুকু স্ট্যান্ডার্ডে চেঞ্জ হলো ওই ভেরিয়েন্সটা কতটুকু, আর অপারেশনাল অর্থাৎ আমরা যে কাজটা করছি সেই কাজটা এফিশিয়েন্টলি না করার কারণে ম্যাটেরিয়াল ইউজেস বা লেবার এফিসিয়েন্সি বা ওভারহেড এফিশিয়েন্টলি ইউজ না করার কারণে কোন ভেরিয়েন্স হলো। অর্থাৎ এই অপারেশনাল ভেরিয়েন্সটা আমরা এটার জন্য রেসপন্সিবল হতে পারে, মানে ম্যান পাওয়ারকে আপনি এটার জন্য রেসপন্সিবল করতে পারবেন, কিন্তু প্ল্যানিং ভেরিয়েন্স যে অংশটুকু সেটার জন্য আসলে মানুষজনকে দায়ী করা যাবে না, বিকজ দিস ভেরিয়েন্স অ্যারাইজেস ডিউ টু দ্য
deficiency in the standard setting process. And this variance actually arises due to the negligence or inefficiency of the manpower, like workers or managers, factory managers, supervisor, and so on. So এই দুইটা পার্টে আমরা ভাগ করব, বেশ সহজই মনে হয়, কঠিন না। আমরা যদি একটা ম্যাথ দেখি বা একটা এক্সাম্পলও এখানে দেওয়া আছে, অনেক বেশ বড় একটা এক্সাম্পল। আগে ছোটটাই দেখি, তারপর আমরা বড়টা দেখি। এখানে দেখেন ABC Limited produces units and incurs labor cost. Details of actual and budget for period 9. So units দেখেন বাজেট করছে 500 ইউনিটস তৈরি হবে, বাট অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেছে 550, একটু বেশি আউটপুট। লেবার আওয়ার লাগার কথা ছিল 500। হ্যাঁ বলেন, এটা লেবার ভেরিয়েন্সের ম্যাথ। হ্যাঁ লেবার ভেরিয়েন্স, যে কোনো ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা করতে পারি, এটা একই রুলস হবে। হ্যাঁ এটা লেবার ভেরিয়েন্স, পরেরটা দেখবেন আপনার ম্যাটেরিয়াল, লেবার সব আছে এবং সেলস প্রাইস সহ। হ্যাঁ আমরা একটা ফ্যাক্টর দিয়ে আগে করি, তারপর আমরা সবগুলো কম্পোনেন্টস করব, ঠিক আছে? নাকি একসাথে সবগুলো? হ্যাঁ একটা করে না বেটার। হ্যাঁ এরা এই জন্য এইভাবেই সেট করছে। তারপর আমি ডিটেইলসে যাচ্ছি, তারপরে আমরা টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং দেখব। সো এই তাহলে যদি 500 ইউনিট তৈরি করতে 1000 লেবার আওয়ার লাগে, তাহলে প্রতি ইউনিটে কত করে লাগবে লেবার আওয়ার? 2 করে না, 2 আওয়ার্স পার ইউনিট। দেখেন 500 ইউনিটের জন্য হচ্ছে 1000 ঘন্টা লেবার কাজ করবে, অর্থাৎ 2 ঘন্টা প্রতি ইউনিটে। আর এটা কস্ট হচ্ছে $5000, অর্থাৎ 1000 ঘন্টা যদি $5000 দেওয়া হয়, তাহলে আমরা বলতে পারি $5 পার আওয়ার, অথবা যেহেতু 2 ঘন্টা করে লাগে $10 পার ইউনিট। চেঞ্জ ইন টেকনোলজি, দেখেন কিভাবে স্ট্যান্ডার্ডটা অবসলেট হয়ে যায়, অথবা তার হচ্ছে যে কম্পারিজনের যে ক্যাপাসিটি সেটা হারাই ফেলে, লুজ করে। কিভাবে? যখন একটা র্যাডিক্যাল চেঞ্জ, কোনো মৌলিক কোনো চেঞ্জ হয়, তখন এইটা ঘটে থাকে। চেঞ্জ ইন টেকনোলজি সাবসিকুয়েন্ট টু দ্য প্রিপারেশন অফ দ্য বাজেট তৈরি করার পরে এমন একটা চেঞ্জ আসছে, যার কারণে রেজাল্টেড ইন 25% ইনক্রিজ ইন স্ট্যান্ডার্ড লেবার এফিসিয়েন্সি, অর্থাৎ লেবার এফিসিয়েন্সি 25% ইনক্রিজ করছে। সাজ দ্যাট, এটা আরো ব্যাখ্যা করে বলছে যে যেখানে আগে 8 ঘন্টা কাজ করে 4 ইউনিট তৈরি হতো, সেখানে এখন 5 ইউনিট তৈরি করতে পারবে। তার মানে 4 ইউনিটের 25% হচ্ছে 1 ইউনিট বেশি হবে। তার মানে যেখানে আগে 5 ইউনিট তৈরি করতে 10 ঘন্টা লাগতো, এখন সেখানে লাগবে 8 ঘন্টা। গিভিং এ রিভাইজড, তাহলে যদি 5 ইউনিট তৈরি করতে 8 ঘন্টা লাগে, তাহলে 8 ঘন্টা ভাগ 5 ইউনিট, তাহলে প্রতি ইউনিটে 1.6 আওয়ার করে লাগবে। এটা বের করে দিয়েছে। তাহলে লেবার কস্ট কত হয়ে যাবে? লেবার কস্ট হয়ে যাবে 8। কারণটা তো বুঝতে পারছেন না? প্রতি ঘন্টায় লেবার কস্ট কত নেমে আসবে? 5 ইউনিটস যদি আমরা 1.6 করে পার আওয়ার পে করি, তাহলে এখানে কিন্তু রেট চেঞ্জ করতে বলে নাই। 1.6 আওয়ার প্রতি ঘন্টায় উপরে বলা আছে, প্রতি ঘন্টায় কত করে পে করি আমরা? পার আওয়ার রেট কত? লেবার রেট কত? 1000 ঘন্টায় $5000 দেবে। কত প্রতি ঘন্টায়? $5। তাহলে কত হয়? 1.6 আওয়ারে কত পে করব? 8। এখানে যেটা ক্রিটিক্যাল বিষয়, সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন, এটা লেবারের এফিসিয়েন্সি বাড়ছে, কিন্তু রেটে কিন্তু কোনো চেঞ্জ করে না এরা। রেট যে 5 ছিল, 5ই আছে। হ্যাঁ এটা খেয়াল রাখবেন, মানে যেটা চেঞ্জ করতে বলবে সেটা চেঞ্জ করবেন, দুইটা চেঞ্জ করলে বিপদে পড়বে। কেন, কিভাবে একটু দেখাচ্ছি দেখেন। ক্যালকুলেট অল রিলেভেন্ট লেবার ভেরিয়েন্সেস ফর দ্য পিরিয়ড। লেবার সংক্রান্ত সমস্ত ভেরিয়েন্স, যখন এরকম অঙ্ক থাকবে, তখন আপনাদের প্ল্যানিং এবং অপারেশনাল দুই ভাগে করতে হবে। কেন? কারণ এখানে বলছে যে ইয়েতে চেঞ্জ হয়ে গেছে, স্ট্যান্ডার্ডে চেঞ্জ হয়ে গেছে।
এই কারণে আপনাকে দুইটা ভাগ করতে হবে। তো আগে নরমালি আমরা করিনি লেবার ভেরিয়েন্স, নরমাল যেটা করছে এরা দেখেন নরমালি বলতে ওভারঅল লেবার ভেরিয়েন্স কত আগে আমরা বের করে নেব। বলেন 550 ইউনিট এখানে আছে দেখেন 550 এটা জাস্ট আমাদের দেখার জন্য, এটা বের করতে না বের করলে প্রবলেম নাই, জাস্ট নিজেদের জানার জন্য। এটা 302 নম্বর পেজে আছে। 550 ইউনিট যদি তৈরি হয়, প্রতি ইউনিটে অরিজিনাল বাজেট ছিল কত? প্রতি ইউনিটে অরিজিনাল বাজেট কত ছিল? 10 স্যার। 10। আচ্ছা আর আচ্ছা আমরা আলাদাভাবে করতে পারি। প্রতি ইউনিটে অরিজিনাল বাজেট ছিল হচ্ছে 10, আর রিভাইজ বাজেট কত হলো প্রতি ইউনিটে? কোশ্চেনে দেওয়া আছে কত করে? 8 স্যার। 8। তাহলে বাজেটে ফল্ট অর্থাৎ এফিসিয়েন্সি বাড়ার কারণে বাজেটের দুর্বলতা কত করে? কস্ট কমছে না বাড়ছে? কমছে স্যার। কমছে। তাহলে 550 এ $2 করে, এই কত হয় তাহলে? কত হলো? 1100। এটাকে আমরা ফেভারেবল চেঞ্জ বলবো না আনফেভারেবল বলবো? ফেভারেবল তো মনে হচ্ছে। লেবার কারণ কি? লেবার কস্ট কি হয়েছে? কমছে স্যার। কমে গেছে। এটা হচ্ছে প্ল্যানিং ভেরিয়েন্স বলে এটাকে। ক্লিয়ার সবাই? যে প্ল্যানিং কত করে করেছিলাম সেই তুলনায় যে রিভাইজড যে স্ট্যান্ডার্ড আমরা আবার সেট করতে যাচ্ছি সেইটা যদি কমে যায়, খরচ কমে যায় অথবা আয় বেড়ে যায় তাহলে ফেভারেবল, আর যদি খরচটা বেশি হয়ে যায় তাহলে কি হবে? এটা অ্যাডভার্স বা আনফেভারেবল। ক্লিয়ার এটা সবাই? এটা প্ল্যানিং ভেরিয়েন্স বুঝলেন কিনা আগে দেখেন। তাহলে প্ল্যানিং ভেরিয়েন্স হচ্ছে অরিজিনাল প্ল্যানে কত ছিল আর রিভাইজড প্ল্যানে কত, এটা হচ্ছে প্ল্যানিং ভেরিয়েন্স। তাহলে অরিজিনালি ছিল 550 ইউনিট তৈরি, সরি প্রতি ইউনিটে আমরা $10 করে দেবো লেবার কস্ট। অ্যাকচুয়ালি আমাদের তৈরি হয়েছে 550 ইউনিট, দেওয়ার কথা 10 করে, কিন্তু রিভাইজ বাজেট বলছে যে না 8 করে দাও, কারণ আমাদের 8 করে লাগবে, কারণ এফিসিয়েন্সি বাড়ার কারণে আমাদের সময় লাগবে কম, কাজেই 1 ইউনিট তৈরি করতে 1.6 আওয়ার লাগবে। কাজে আগের রেটেও যদি আমরা 5 করে যদি দিয়ে দিই তাহলে $8 করে লাগবে। এটা হচ্ছে রিভাইজ বাজেট বা রিভাইজ স্ট্যান্ডার্ড বলা আছে দেখেন, গিভিং এ রিভাইজ স্ট্যান্ডার্ড লেবার, গিভিং এ রিভাইজ স্ট্যান্ডার্ড লেবার রিকোয়ারমেন্টস। তাহলে অরিজিনাল স্ট্যান্ডার্ড আর রিভাইজ স্ট্যান্ডার্ড এই দুটো ডিফারেন্স হচ্ছে প্ল্যানিং এ ফল্ট। তাহলে প্ল্যানিং এ ফল্টের কারণে $1100 লেবার কস্ট কম লাগবে, এটাকে বলা হচ্ছে প্ল্যানিং ভেরিয়েন্স। এটা ক্লিয়ার সবাই না কোশ্চেন আছে? স্যার এখানে দুইটা ক্ষেত্রে অ্যাকচুয়াল ইউনিটস কে কনসিডার করছে, এটা বুঝতে পারি না। মানে এখানে মনে করেন একটা বিষয় বলি তাহলে আরো ভালো বুঝবেন। আপনাকে মনে করেন এত কিছু না বলে বললো যে 1 ইউনিটের জন্য 2 ঘন্টা করে লাগে আর প্রতি ঘন্টায় আমরা $5 করে দিই, এইটুকু আমাদের দরকার। এখন যখন বাজেট করবেন আপনি 1 লাখ ইউনিটে, যখন বাজেট হয়ে যাবে বা অ্যাকচুয়াল সেল যখন 2 লাখ হয়ে যাবে, তখন কি 1 লাখের সাথে 2 লাখ কম্পেয়ার আসে কোনোভাবে? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে বেসিক্যালি আমরা যেটা দেখছি অ্যাকচুয়ালি বেস্ট করে তো আমরা কম্পারিজনটা করি, তাই না? জি জি জি। যখন অ্যাকচুয়াল ইউনিট ডিফারেন্ট হয়ে যায় তখন আর বাজেট ইউনিটের কোনো মূল্য থাকে না। ওকে, এখন আসেন এফিসিয়েন্সি যখন আমরা জাজ করব তখন লেবার আউট, এখন ক্লিয়ারলি ভালো বুঝবেন আরো। এই যে তৈরি হয়েছে কত ইউনিট? 550 ইউনিট। রিভাইজ বাজেট এখন আসেন যখন অপারেশনাল ভেরিয়েন্স করবেন তখন শুধু রিভাইজের উপর বেস করে করবেন, কারণ অরিজিনাল যদি আমি সমাধানটা দেখাই 302 নম্বর পেজ, আশা রেখে অনেক কাছে আছে 302 পেজ নাম্বার। এই যে দেখেন এই পার্টটা প্ল্যানিং করছিল যে প্রতি ইউনিটে 10 করে লাগবে, আসলে লাগছে 8 করে। কত ইউনিট তৈরি হয়েছে? 550 ইউনিট। তাহলে 2 করে কমে গেছে রিভাইজ বাজেটে, এই জন্য $1100 ফেভারেবল। আচ্ছা, এখন অপারেশনাল ভেরিয়েন্সটা যখন করবেন তখন শুধুমাত্র দেখবেন ইউজেস, মানে কতটুকু এফিসিয়েন্সি তার আছে, এবং রেটও যদি দেখেন তাহলে দেখবেন শুধুমাত্র মানে রিভাইজ বাজেটের উপর বেস করে।
অর্থাৎ অরিজিনালটা আউট হয়ে গেল, রিভাইজটা দেখবো আমরা শুধু। এখন যদি এফিসিয়েন্সি বলেন তাহলে 550 ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগার কথা ছিল? রিভাইজ বাজেটে আমরা দেখলাম 1.6 আওয়ার করে লাগবে প্রতি ইউনিটে। তাহলে 550 ইউনিটে যদি অরিজিনাল বাজেটে ছিল 2 আওয়ার্স করে, কিন্তু রিভাইজ বাজেটে আছে 1.6 করে। অপারেশনাল ভেরিয়েন্স অবশ্যই রিভাইজ বাজেট দিয়ে করবেন। তাহলে 880 ঘন্টা লাগা উচিত ছিল, কিন্তু কোশ্চেনটা দেখেন ওইখানে দেওয়া আছে 1200 ঘন্টা লাগাচ্ছে তারা। তাহলে লাগা উচিত ছিল 880 ঘন্টা, কিন্তু তারা লাগাইছে হচ্ছে আচ্ছা দেখেন তাহলে এখানে দেখেন কত অ্যাকচুয়াল লেবার আর কত লাগছে? 1200, তাই না? বুঝতে পারছেন আমার কথা? তাহলে ঘন্টা কি বেশি লাগছে না কম লাগছে? বেশি লাগছে স্যার। বেশি লাগছে। কত বেশি লাগছে? 880 লাগা উচিত ছিল, লাগাইছে 1200। বেশি লাগছে কত? 320 ঘন্টা। আমাদের কিন্তু বলছে লেবার এফিসিয়েন্সি বাড়বে, লেবার রেট নিয়ে কিছু বলছে যে প্রতি ঘন্টায় কম করে দেবো এরকম কিছু বলছে? না আগে স্যার। দিতাম $5, এখন কম করে দেবো এরকম কিছু বলছে? বলছে কি? না। না, তাহলে $5 করে থাকবে রেট লেবার আওয়ার, যতক্ষণ না চেঞ্জ করতে বলবে। যখন পরের অঙ্কে চেঞ্জ করতে বলবে আমরা তখন চেঞ্জ করবো, দেখবেন। তাহলে 1600 আনফেভারেবল হওয়া উচিত, 1600 পাউন্ড, স্টার্লিং পাউন্ড। এটা কি বুঝলেন লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স সবাই? জি স্যার। লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স কারো কোশ্চেন থাকলে বলবেন। তাহলে 1600 অ্যাডভান্স, কারণ 880 ঘন্টা লাগার কথা ছিল, 1200 ঘন্টা লাগাইছে। ওকে, তাহলে এফিসিয়েন্সি হয়ে গেল। এখন লেবার রেট ভেরিয়েন্স আসেন। আসলে অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ হয়েছে? অ্যাকচুয়ালি কাজ করছে কত ঘন্টা? 1200 ঘন্টা। আচ্ছা, এখন রেটটা আমরা জানি, রেট হচ্ছে স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 5 করে, না? জি। তাহলে 1200 ঘন্টা যদি কাজ করে, আমাদের বলা ছিল প্রতি ঘন্টায় 5 করে পে করবা। তাহলে কত পে করার কথা? 6000। হ্যাঁ, 6000, তাই না? কিন্তু এরা পে করছে কত লেবারকে? 5100। 5100। কম পে করছে না বেশি পে করছে? কম পে করছে। তাহলে কি হবে? ফেভারেবল। কত ফেভারেবল হবে? 900। 900, এই তো। তো এটাকে বলা হচ্ছে অপারেশনাল ভেরিয়েন্স। এটার নাম হচ্ছে অপারেশনাল ভেরিয়েন্স। আর প্রথমে যেটা করে নিলাম সেটা হচ্ছে প্ল্যানিং ভেরিয়েন্স, প্ল্যানিং এর দুর্বলতার কারণে। এ হচ্ছে অপারেশনাল প্ল্যানিং, অর্থাৎ নতুন কিছু না, নামটা ডিফারেন্ট। নামটা না থাকলে পরীক্ষা মনে হবে কি করতে বললো আর কি করতে আসলাম, এরকম জাস্ট এই জন্য। এখন তাহলে কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমি বিস্তারিত যাব। আর প্রথম পার্টটা যদি কেউ দেখতে চান সেটাও দেখতে পারেন, সেটা ডাইরেক্ট কোশ্চেনেই দেওয়া আছে। ওই যে ওভারঅল একটা বের করছে, ওভারঅল এইভাবে বের করছে যে 550 ইউনিট, তো এটা তো আমাদের 10 করে লাগার কথা ছিল, সেই হিসাবে লাগতে হচ্ছে 5500, কিন্তু অ্যাকচুয়ালি লাগছে 5100। ওভারঅল 400 ফেভার। এটা টোটাল লেবার কস্ট ভেরিয়েন্স, যেটা আমরা এর আগে করি নাই। আমরা লেবার রেট, লেবার এফিসিয়েন্সি, ওভারঅল লেবার চাইলে করতে পারেন। এখন কোশ্চেন করলে করতে পারেন, যে কোনো কোশ্চেন ওভারঅল নিয়ে, প্ল্যানিং নিয়ে, অপারেশনাল না বুঝলে অথবা আর্গুমেন্টস যদি আমার সঙ্গে একমত না হন, দ্বিমত হন, তাহলে আর্গুমেন্ট শো করতে পারেন। না হলে আমরা পরেরটায় যাব, 3 নম্বর, যেখানে বিস্তারিত দেখবো ম্যাটেরিয়াল, লেবার প্লাস সেলস সব মিলাই আমরা হচ্ছে ভেরিয়েন্স স্যার গুলো একটু দেখবো। নেট প্রবলেম হয়েছিল স্যার, লেবার রেটটা আরেকবার একটু বলুন স্যার। 4.25 টা কিভাবে এটা স্যার? লেবার রেট ওইটা আমি করি নাই, ওইটা না করে ডাইরেক্ট করছি। ওইটা যদি আপনি করতে চান করতে পারেন। ডিরেক্ট বলতে স্যার মানে কোশ্চেনে কত আছে? 5100 টাকা লাগছে, তাই তো? 5100 পাউন্ড, তাই তো? কত ঘন্টার জন্য পে করছে পাইছেন এখন? জি স্যার, 5100 এর জন্য। তাহলে $5100 পে করছে 1200 ঘন্টার জন্য। তাহলে প্রতি ঘন্টা কত হয়?
কোশ্চেনে দেওয়া আছে অ্যাকচুয়াল লেবার কস্ট 5100, অ্যাকচুয়াল লেবার আওয়ার হচ্ছে 1200, তাহলে প্রতি ঘন্টা আমরা পেয়ে যাবো না? ও আচ্ছা, প্রতি ঘন্টা অ্যাকচুয়ালি পে করছে কত? 4.25, কিন্তু পে করতে বলছিল কত করে? 5 করে পে করতে বলছিল না প্রথমে? জি স্যার পে বুঝতে করতে পারছি। বলছে $5, হ্যাঁ $5 পে করার কথা, পে করছে 4.25, তাহলে কম পে করছে, খরচ কমে গেছে, এই জন্য ফেভারেবল। তাহলে 0.75 করে প্রতি ঘন্টায় কম দিচ্ছে, মোট 1200 ঘন্টা কাজ হয়েছে, $900 বা পাউন্ড হচ্ছে ফেভারেবল। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা যাচ্ছি ওভারঅল একটা ম্যাথ দেওয়া আছে, ওটা একটু দেখি যে কিভাবে আমরা সেলস, ম্যাটেরিয়াল, লেবার সবকিছুর জন্য একসঙ্গে প্ল্যানিং ভেরিয়েন্স করতে পারি। এক্সাম্পল 3 বইতে পেজ নাম্বার 284 টু 85 এ দেওয়া আছে, দেখেন। Big PLC set up a factory to manufacture and sell advanced a new consumer product. The first year's budgeted production and sales were 1000 units. The budgeted sales price and standard cost for advance were as follows. Product এর নাম advance, তাহলে 1000 ইউনিটের বাজেট, এটা সেলস প্রাইস হবে কত করে? 200 করে। ম্যাটেরিয়াল লাগবে 10 কেজি প্রতি ইউনিটে, $10, 10 পাউন্ড করে তার দাম। লেবার লাগবে প্রতি ইউনিটে 6 ঘন্টা, আর লেবার প্রতি ঘন্টায় পে করবে 8 করে, তাহলে খরচ হবে 148, বিক্রি হবে 200, আর স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন থাকবে হচ্ছে 52। সো এটা জাস্ট এই ভেরিয়েবল কস্টিং এর মতো করছে, তাতে আসে যায় না। জাস্ট মনে রাখেন এই জিনিসগুলো, মনে না রাখলেও সমস্যা না, আমরা আবার ফিরে আসতে পারবো। 1000 ইউনিট 200 করে বিক্রি করবে, 100 করে ম্যাটেরিয়াল লাগবে, 48 করে লেবার লাগবে, স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন 52। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন তারা চাইছে 52 করে এবং অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনও 52 হয়েছে। এই জন্য ম্যানেজিং ডিরেক্টর যেহেতু খুশি যে রেজাল্ট তো স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল একই আছে, সেম আছে, তাহলে ভেরিয়েন্সের দরকার আছে কিনা। প্ল্যানিং আর অপারেশনাল ভেরিয়েন্স দেখলে হিউজ ডিফারেন্স আসবে, দেখবেন। সেলস আসলে হয়েছে 1000 ইউনিট, 316 করে বিক্রি হয়েছে, তা অনেক খুশি হওয়ার কথা, কারণ বিক্রি করতেছিল কত করে? বলেন, বিক্রি করতেছিল কত, হয়েছে কত করে? 200 করে বিক্রি করতেছিল, 316 করে বিক্রি করছে স্যার। এটা কি খুশি হওয়ার কথা নাকি দুঃখ পাওয়ার কথা? খুশি হয়েছে স্যার, অবশ্যই খুশি হওয়ার কথা, হ্যাঁ, তাই না? ফেভারেবল, অনেক দাম বাড়ছে। এবং এখানে একটা বিষয়, ভলিউম দেখুন 1000ই হওয়ার কথা ছিল এবং হয়েছে কত? 1000ই। তাহলে অনেক বেশি দামে বিক্রি করছে, তাহলে তো প্রফিট বেশি হওয়া উচিত ছিল না? তো ছিল স্যার, কিন্তু এখানে তো মানে র মেটেরিয়ালের দাম মনে হয় স্যার। প্রফিট তো এই অবস্থাতেই আছে, তাই না? তার মানে এখানে অবশ্যই খারাপ কিছু আছে, আনফেভারেবল অনেক কিছু আছে। তা না হলে ম্যাটেরিয়াল সেলস, যেই ভলিউম সেলস এর সেম, ভলিউম ভেরিয়েন্স 0 দেখা যাচ্ছে, সেলস ভলিউম ভেরিয়েন্স, কারণ ইউনিট যা বিক্রি করতেছে তাই হয়েছে অ্যাকচুয়ালি। প্রাইস অনেক বেশি, মানে 116 স্টার্লিং পাউন্ড করে প্রতি ইউনিটে বেশি, তারপরেও দেখা যাচ্ছে প্রফিট আগে যা ছিল তাই আছে। তার মানে ম্যাটেরিয়াল লেবারে অনেক 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 ইনএফিসিয়েন্সি আছে, প্রাইস বলেন, ইউজেস বলেন, অনেক ইনএফিসিয়েন্সি আছে। The managing director made the following observation. In total, the very performance agreed with the budget. Performance budget এর সাথে মিল আছে। Nevertheless, in every aspect other than volume, there were large difference. আচ্ছা, এখন ডিফারেন্সটা কি কি এখানে বলতে হচ্ছে? Sales were made at what was felt to be the highest feasible price. মনে হয়েছে 316 করে বিক্রি করলে হাইয়েস্ট হবে, বাট we now feel that we could have sold for $330 with no adverse effect on volume. বুঝতে পারছেন ঘটনাটা কি করছে? এখন তারা ফিল করছে যে ভলিউমের উপরে কোনো অ্যাডভার্স ইফেক্ট ফেলা ছাড়া আমরা কত করে বিক্রি করতে পারতাম? 330 স্যার। তার মানে এটাকে বলা হচ্ছে রিভাইজড সেলস প্রাইস, মানে রিভাইজড ভলিউম, মানে রিভাইজ স্ট্যান্ডার্ড। আমরা ধারণা করেছিলাম বিক্রি হবে $200 করে, দেখেন কোভিড আসার কারণে কিন্তু অনেক প্রোডাক্টের যা দাম তার 2 গুণ 3 গুণ হয়ে গেছে, হচ্ছে না কিছু কিছু প্রোডাক্ট স্যার হইছে, এরকমই সিচুয়েশন হয়েছে।
তো তারা এখন ফিল করছে যে আসলে প্রাইস হওয়া উচিত ছিল কত, 330, কিন্তু দেখা যাচ্ছে যে 316 বিক্রি করছে। তার মানে হচ্ছে অ্যাকচুয়াল মানে অরিজিনাল স্ট্যান্ডার্ড অনুসারে এই প্রাইস ভেরিয়েন্স ফেভারেবল, কিন্তু রিভাইজ স্ট্যান্ডার্ড অনুসারে প্রাইস ভেরিয়েন্স কি হয়ে যাবে, ফেভারেবল থাকবে না আনফেভারেবল হয়ে যাবে, অ্যাডভান্স হবে স্যার, অ্যাডভান্স। অ্যাডভান্স। এইটাই বলতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে আগের চ্যাপ্টারে করলাম ওটা ছিল জাস্ট অরিজিনাল স্ট্যান্ডার্ড ধরে। সো ওইগুলো যে মিনিংলেস শিখছি তা না, যদি আমাদের স্ট্যান্ডার্ডে বড় কোনো চেঞ্জ না আসে দেন দ্যাট ওয়াজ ভেরি সাউন্ড। আগে যা শিখছেন ওইগুলো সব সাউন্ড, ওকে, ওইগুলোর কোনো কোশ্চেন না। কিন্তু এরকম যদি সিচুয়েশনে একটা বিগ চেঞ্জ আসে, একটা সাবস্টেন্সিয়াল চেঞ্জ চলে আসে, দেন আপনাকে চিন্তা করতে হবে যে আমি অরিজিনাল স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতে পারবো কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিভাইজ স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করতে হবে। তখনই আমরা প্ল্যানিং এন্ড অপারেশনাল ভেরিয়েন্সের কনসেপ্টে চলে আসবে। Labor cost rose dramatically with increased demand for the specialist skill required to produce the product, and the general market rate was 12.50 per hour. Originally আমরা করছিলাম বাজেট প্রতি ঘন্টায় আমরা দেবো মাত্র 8 করে 8 করে, কিন্তু মার্কেট বলছে যে প্রতি ঘন্টায় দিতে হবে কত করে, 12.50, অনেক বেশি দেওয়া লাগবে। Although we always paid below the general market, আমরা কম দিয়ে থাকি সবসময়, তাতে কোনো অসুবিধা না। এইগুলো যেটা বলছে পরে, এইগুলো হচ্ছে রিভাইজড। আগের অঙ্কটায় 2 নম্বর এক্সাম্পলে কিন্তু আমাদের প্রাইস নিয়ে কিছু বলে নাই, এফিসিয়েন্সি নিয়ে বলছে। এইখানে বলছে প্রাইস নিয়ে, সেলস প্রাইস ভুল ধরা হয়েছে, লেবার রেট ভুল ধরা হয়েছে। এবার আবার দেখেন ম্যাটেরিয়াল ভুল ধরছে। র ম্যাটেরিয়াল কস্ট দ্যাট ওয়াজ এক্সপেক্টেড এট দ্য টাইম অফ দ্য বাজেট $10 পার কিলোগ্রাম। ম্যাটেরিয়াল আমরা ধরছিলাম যে প্রতি কিলোগ্রামের দাম হবে $10 করে। কেজি নিয়ে কোনো কথা নাই, 10 কেজি করে লাগবে। কিন্তু however, the market price relating to efficient purchase of the material during the year was $17 sterling pound per kilogram. আমরা ধরছিলাম 10, কিন্তু আসলে এটার মার্কেটে দাম বেড়ে গেছে কত, 17। তার মানে প্রায় ডাবলের কাছাকাছি, তাই না? 70% বাড়ছে কস্টের তুলনায়। প্রাইস যেমন বাড়ছে, আপনার প্রোডাক্টের প্রাইস যেমন বাড়ছে, ম্যাটেরিয়ালের দামও কি তেমনি বাড়ছে। If the changes are actually, if your standards are actually revised according to this information, selling price, labor এবং ম্যাটেরিয়ালের প্রাইস, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভেরিয়েন্স গুলো কেমন হতো? Despite the MD's managing director's reluctance to calculate it, it produced an over operating statement for the period, ignoring the impact of any planning variance. Calculate the impact of planning variances for the business. দুইটা বলছে, একটা হচ্ছে প্ল্যানিং ভেরিয়েন্স কে ইগনোর করে একবার করেন, আর একবার প্ল্যানিং ভেরিয়েন্স সহ করেন। দুইভাবে করে দেখাতে বলছে যে আসলে কেমন ডিফারেন্সটা হতে পারে। To what extent results can differ if we consider planning variances or if we don't consider planning variances. দুইভাবে করতে বলছে। সো এইখানে বেশ মজার মনে হচ্ছে। আগে যখনই বলবে অপারেটিং স্টেটমেন্ট, আপনারা জানেন এর আগে আপনাদের করানো হয়েছে গত চ্যাপ্টারে, অপারেটিং স্টেটমেন্ট বললেই মনে আছে বাজেটের প্রফিট নিয়ে শুরু করবেন, আর তার সাথে সমস্ত ভেরিয়েন্স গুলোর ফেভারেবল হলে যোগ করবেন আর অ্যাডভার্স হলে বিয়োগ করবেন। মনে আছে লাস্ট ক্লাসে 10 নম্বর অঙ্কে সর্বোচ্চ সংখ্যা করাইছিলাম, মনে আছে না? ওই যে লাস্ট ক্লাস না, সরি, আগের যে নরমাল ভেরিয়েন্স গুলোর চ্যাপ্টারে 10 নম্বর এক্সাম্পল, তারপরে টেস্টিং মাস্টারিং 9, মনে আছে কারো? জি স্যার, মনে আছে স্যার। অপারেটিং স্টেটমেন্ট বললে ফিল আপ করছিলাম। রাইট, অপারেটিং স্টেটমেন্ট বললে আমাদের কি করতে হবে? বাজেটেড প্রফিট নিয়ে শুরু করব বা বাজেটেড কন্ট্রিবিউশন দিয়ে শুরু করব, তার সঙ্গে সমস্ত ফেভারেবল গুলো প্লাস করব আর আনফেভারেবল গুলো মাইনাস করব, তাহলে আমরা অ্যাকচুয়াল প্রফিটটা পেয়ে যাব, তাই না? ওকে, তাহলে প্ল্যানিং ছাড়া আমরা একবার করে দেখি কি অবস্থা। ওকে, তাহলে এটা কোশ্চেনটা দেওয়া আছে 284 নম্বর পেজে, সলিউশনটা পাবেন 303। আপনারা অলরেডি জানেন, কোশ্চেন দেখে বুঝতে পারছেন। বাজেটের প্রফিট কত ছিল? 1000 ইউনিটের জন্য 52 করে প্রফিট, তাহলে কত হবে বাজেটের প্রফিট? 1000 ইউনিট $52 পাউন্ড করে প্রতি ইউনিটে 52,000 হবে, রাইট? আচ্ছা, 52,000। আর সেলস ভলিউম ভেরিয়েন্স আপনারা জানেন,
সেলস এর ভেরিয়েন্স কি হবে? ভলিউম ভেরিয়েন্স 0 হবে, কারণ সেলস এর টার্গেট ছিল 1000, সেলস হয়েছে 1000, কাজে ভলিউম কি হবে? 0, রাইট? 0। প্রাইসটা একটু ভালো হবে। প্রাইস ধরছিল কত করে? 200 করে প্রাইস হবে স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়াল হয়ে গেছে কত করে? 316 করে। তাহলে 316 থেকে যদি আমরা 200 মাইনাস করি, তাহলে প্রতি ইউনিটে 116 করে প্রাইসটা বেশি, তাই না? এটা কত ইউনিট বেশি হয়েছে? 1000 ইউনিট। তাহলে প্রাইস ফেভারেবল কতটুকু হয়েছে? 1,16,000, তাই না? তাহলে 52,000 সাথে 1,16,000 যোগ করে দিবেন, তাহলে প্রাইসের ইমপ্যাক্ট আমরা পাবো। এটা দেওয়া আছে, বুঝতে পারলাম না, একটু জোরে বলেন। তাহলে সেলস ভলিউম ভেরিয়েন্স 0, সেলস প্রাইস ভেরিয়েন্স হচ্ছে 116, কারণ 1000 ইউনিট, প্রতি ইউনিটে 116 করে দাম বাড়ছে। তাহলে অরিজিনাল 52,000, ফেভারেবল যোগ করলাম 1,16,000, মোট হয়ে গেল 1,68,000। এখন আমরা ম্যাটেরিয়াল, লেবার, এগুলোর অ্যাডভান্স, এইটা একটু ভুল আছে সমাধানে। যেগুলো ফেভারেবল সেগুলো হবে অ্যাডভান্স বরাবর, যেটা অ্যাডভান্স সেটা হবে ফেভারেবল। কিভাবে আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন এবং রেজাল্ট দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, সেলস টা এগুলো ম্যাটেরিয়ালে আসেন, প্রাইস আসেন। প্রথমে কিন্তু বলছে প্ল্যানিং ভেরিয়েন্স বাদে করতে, অর্থাৎ আমাদের এই নিচে যা বলছে কোনোটাই কনসিডার করবেন না, অরিজিনালটা দেখবেন জাস্ট। যেহেতু বলছে ইগনোরিং দ্য ইম্প্যাক্ট অফ এনি প্ল্যানিং ভেরিয়েন্স, মানে আপনার প্ল্যানিং ভেরিয়েন্স কনসিডার করতে নিষেধ করছে, তার মানে জাস্ট অরিজিনালটা দিয়ে আমরা করব। তাহলে এখন আপনারা বলেন স্ট্যান্ডার্ড প্রাইস কত আর অ্যাকচুয়াল প্রাইস কত? স্ট্যান্ডার্ড প্রাইস প্রতি কেজির দাম কত বলছে ম্যাটেরিয়াল? কত বলছে? $10, 10 পাউন্ড, 10 পাউন্ড, হ্যাঁ 10 পাউন্ড করে। আচ্ছা, আসলে লাগছে কত? পার ইউনিট বলা নাই, যদি কেউ মনে করেন পার ইউনিট বের করবো, করতে পারেন। এই যে 1,94,400, 3টা শূন্য বাদ তো, ভাগ হচ্ছে অ্যাকচুয়ালি কিনছে কত? 10,800। অ্যাকচুয়ালটা বের করতে হলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কে অ্যাকচুয়াল প্রাইস কে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে। প্রতি ইউনিট কিনছে 18 করে। কত করে কিনছে? 18। তাহলে কত করে বেশি দিয়ে কিনছে? 8। 86,400। আপনারা সমাধানটা যাদের কাছে আছে, বই আছে, পেজ নম্বর 303, 303 নম্বর পেজে দেখেন। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স 86,400, আনফেভারেবল বা অ্যাডভার্স। এটা ভুল করে এটা ফেভারেবল কলামে লিখছে, এটা হবে আসলে অ্যাডভার্স কলামে। বুঝতে পারছেন সবাই কেন? এটা তো আগের চ্যাপ্টারে শিখছেন, পারবেন না এটা? জি স্যার। ওকে, এখন যদি আমরা ইউজেস করি, ইউজেস তো বুঝতে পারছেন, আরো সহজ ইউজেস। প্রতি কেজিতে, প্রতি ইউনিটে 10 কেজি লাগার কথা, তাহলে 1000 কেজি উৎপাদন, 1000 ইউনিট হচ্ছে উৎপাদন, তাহলে প্রতি কেজি 10 করে লাগলে 10,000 কেজি লাগার কথা ছিল, লাগছে কত? 10,800 কেজি। তাহলে বেশি লাগছে কত? 800 কেজি। স্ট্যান্ডার্ড প্রাইস কত আমরা জানি, 10 করে আমাদের সূত্র দেওয়া আছে। 8,000 হচ্ছে আনফেভারেবল হবে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। এটা ক্লিয়ার সবাই? যেখানে বুঝবেন না বলবেন, আমিও রিপিট করব। তাহলে প্রাইস দেখলাম $8 করে বেশি লাগছে, আর 8 পাউন্ড করে বেশি লাগছে, আর আমরা ইউজেস দেখলাম 800 কেজি বেশি লাগছে। আমরা জানি ইউজেস ভেরিয়েন্স করলে, কোয়ান্টিটি ভেরিয়েন্স করলে আমরা দুইটা স্ট্যান্ডার্ড নিই, আর প্রাইস করলে আমরা দুইটা অ্যাকচুয়াল। ওকে, কারো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমরা লেবারে যাচ্ছি। লেবারটাও একই রকম, লেবার যদি আমরা প্রাইস বলি, তাহলে প্রাইস যদি আমরা বলি, লেবার লাগার কথা ছিল প্রতি ঘন্টায় $8 করে, কাজ করছে 5,800 ঘন্টা। 5,800 ঘন্টায় 8 করে লাগলে, যদি টোটাল দিয়ে করেন এইভাবে করবেন, লাগার কথা ছিল 46,400, লাগছে হচ্ছে 69,600। তাহলে লেবার রেট ভেরিয়েন্স হওয়া উচিত 23,200, আনফেভারেবল। আপনাদের বইতে যদি থাকে মিলাই নিতে পারেন। আমি কি দেখাবো?
বুঝতে পারলে আর দেখানো লাগবে না, ওইটা পরে আমি একবার সব দেখাই দিচ্ছি। আর যদি কেউ পার মিনিট ধরে শিখতে চান তাহলে $59,600 লাগছে, পাউন্ড লাগছে। টোটাল লেবার কত ঘন্টার জন্য? 5,800 ঘন্টার জন্য। অ্যাকচুয়াল লেবার কস্ট অ্যাকচুয়াল আওয়ার দিয়ে ভাগ করলে প্রতি ঘন্টায় পে করছে কত? 12 করে, কিন্তু রেট ছিল হচ্ছে প্রতি ঘন্টায় 8 করে। তাহলে প্রতি ঘন্টায় 12 করে পে করছে, অথচ বলা ছিল পে করবা 8 করে, তাহলে 4 করে বেশি পে করছে, আনফেভারেবল। তাহলে 5,800 ঘন্টায় 4 করে বেশি করলে 23,200, একই রেজাল্ট হবে। টোটাল দিয়ে করলে যেভাবে, পার মিনিট দিয়ে করলে একই হবে। এটা গেল লেবার রেট ভেরিয়েন্স, কারো কোশ্চেন থাকলে বলবেন। আর ইউজেস ভেরিয়েন্স অর্থাৎ এফিসিয়েন্সি আরো সহজ। প্রতি ইউনিটে 6 ঘন্টা লাগার কথা, তাহলে 1000 ইউনিটে 6000 ঘন্টা লাগার কথা, কিন্তু লাগছে 5,800 ঘন্টা, অর্থাৎ 200 ঘন্টা কম লাগছে, ফেভারেবল 200 ঘন্টা। আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 8 করে, তাহলে 200 আওয়ার 8 করে যদি রেট হয় তাহলে 1600, এটা হচ্ছে ফেভারেবল। একমাত্র ভেরিয়েন্স লেবারে, সেটা হচ্ছে ইউজ এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ফেভারেবল 1600। আর বাদ বাকি ম্যাটেরিয়াল প্রাইস, ম্যাটেরিয়াল ইউজেস, ডাইরেক্ট লেবার রেট সবগুলো আনফেভারেবল। তাহলে এখন আমরা এটা চেক করতে পারেন চাইলে। এটা 303 নম্বর পেজ যাদের কাছে আছে তারা একটু দেখেন, আমি একটু দেখাচ্ছি। এই যে ম্যাটেরিয়াল দেখেন, এই যে প্রাইস ভেরিয়েন্স আনফেভারেবল, ইউজেস ভেরিয়েন্স আনফেভারেবল, লেবার রেট ভেরিয়েন্স আনফেভারেবল, এফিসিয়েন্সি লাস্টে বের করলাম, ফেভারেবল 1600। অ্যাডভার্স বরাবর হবে ফেভারেবল, ফেভারেবল বরাবর আমরা এই কথা দুইটা উল্টাই গেছে অথবা কলামটা উল্টাই গেছে, যে কোনো একটা ভুল দ্বারা করছে। আসলে এটা হবে অ্যাডভার্স আর এটা হবে ফেভারেবল। তারা তো বুঝছেন তাই না? জি স্যার, বুঝছি বুঝছি। জি স্যার। তাহলে এখানে 1,68,000 ফেভারেবল ছিল, তার সঙ্গে অ্যাডভার্সটা মাইনাস করি আমরা 168, এইটা ছিল হচ্ছে আপনার ফেভারেবল, যেহেতু আমরা বাজেটের কন্ট্রিবিউশনের সাথে ফেভারেবল প্রাইস ভেরিয়েন্স যোগ করছিলাম। আর তার সঙ্গে যদি আমরা আরো ফেভারেবল হচ্ছে 1,600টা যোগ করি এবং যেটা আনফেভারেবল সমষ্টি 1,17,600 এটা বিয়োগ করি, তাহলে আমরা 52 পাই। তার মানে মিলে গেল, আমাদের বাজেটের কন্ট্রিবিউশনও ছিল 52, অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনও 52। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? এটাকে বলা হয় অপারেটিং স্টেটমেন্ট। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাই এই অ্যামাউন্টটা কি অল টাইম মিলে যাবে নাকি? এটা অল টাইম মিলবে না, এটা আমাদের কোশ্চেনে মিলাই দেওয়া আছে। দেখেন এইভাবে মিলবে, কোশ্চেনে যেটা বলবে, যদি কোশ্চেনে নাও বলে তবুও না মিললেও সমস্যা নাই। এখন কোশ্চেনরা বলছে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন কত, অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন মিলাই রাখছে, দেখতে পাচ্ছেন? স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন 52 দেখতে পাচ্ছেন? 284 নম্বর পেজের নিচে আছে স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পারেন্ট কত আছে? দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন বলতে পারে, স্ট্যান্ডার্ড মার্জিন বলতে পারে, স্ট্যান্ডার্ড প্রফিট বলতে স্যার, পারে। যদি না দেওয়া থাকে আমরা স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশনটা বের করে নিয়ে কি মিলাই দেখবো যে ওটা অ্যাকচুয়ালের সাথে মিল আছে কিনা। বা এটা আমি এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টার মানে 6 নম্বর চ্যাপ্টারে আপনাদেরকে আমি নরমাল ভেরিয়েন্স করানোর সময় एग्जांपल 10, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 9, 8 এইগুলোতে অপারেটিং স্টেটমেন্ট শিখাইছিলাম। যে অপারেটিং স্টেটমেন্ট সবসময় বাজেটেড প্রফিট দিয়ে শুরু হবে, তার সঙ্গে সমস্ত যে ভেরিয়েন্স গুলো আপনি বের করবেন, সেলস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, সবগুলোর ফেভারেবলটা যোগ করবেন আর আনফেভারেবলটা মাইনাস করবেন, তাহলে অ্যাকচুয়াল পেয়ে যাবেন, যাই হোক না কেন সেটা। বুঝা গেছে? রিকনসিলেশন যে একটা লেখা ছিল স্যার, ওইখানে করাইছিলেন স্যার। রাইট, হ্যাঁ ওইটাই রিকনসিলেশন। হ্যাঁ মনে পড়ছে? সেটা আমার মনে আছে স্যার, কিন্তু আমার কোশ্চেনটা ছিল যে সবসময় মিলবে কিনা অ্যামাউন্টটা কি। হ্যাঁ এখানে তো মিলাই রাখছে ওরা বলছে স্ট্যান্ডার্ডও যায় অ্যাকচুয়ালও যায়, তারা তো মিলবেই। কিন্তু ওরা যদি বলতো যে স্ট্যান্ডার্ড হচ্ছে 52 আর অ্যাকচুয়াল হচ্ছে 48 বা 60, তাহলে ওই 60টাই হতো। আপনার অঙ্কে ভুল না হলে অবশ্যই মিলবে, যদি কোশ্চেনে ভুল না থাকে আর আপনার অঙ্ক করতে ভুল নয়, অবশ্যই মিলবে। ক্লিয়ার? আমার আনসারটাই বুঝছেন আপনি আমার? জি স্যার, মানে এই অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনটা মানে যদি দেওয়া থাকে চেক করার, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা চেক করবো তাহলে কি যে স্ট্যান্ডার্ডটা বের করে, যদি মানে দেয়া না থাকে আর। না, দেওয়া না থাকলে আমাদের ওই প্রসেসে যেতে হবে। বাজেটেড কন্ট্রিবিউশন বা প্রফিটের সাথে আমাদেরকে সমস্ত ভেরিয়েন্স গুলো যোগ বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই কারেক্ট। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। যদি না আপনার স্যার, আমার অ্যামাউন্টটা ঠিক হলো কিনা সেটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা বোঝার কোনো উপায় নাই। আমার যদি অ্যাকচুয়াল রেজাল্ট না দেয় তাহলে আমি কি বুঝতে পারবো?
যদি কোশ্চেনে অ্যাকচুয়াল রেজাল্ট থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন, যদি অ্যাকচুয়াল রেজাল্ট পুরোটা না দেয়া থাকে তাহলে বুঝতে পারবেন না। সাধারণত থাকে, কারণ আপনার অ্যাকচুয়াল সেলস কত, অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজ কত, অ্যাকচুয়াল লেবার কস্ট কত, অ্যাকচুয়াল ভেরিয়েবল কত দেওয়া থাকবে না কোশ্চেনে। নাহলে আপনি ভেরিয়েন্স গুলো কিভাবে বের করবেন, পারবেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তো আপনি নিজেই মিলাইতে পারবেন যে অ্যাকচুয়াল রেজাল্ট পুরো অ্যাকচুয়াল নেবেন, সব অ্যাকচুয়াল সেলস, অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কস্ট, অ্যাকচুয়াল লেবার কস্ট, অ্যাকচুয়াল ওভারহেড সবগুলো অ্যাকচুয়াল নিলে অ্যাকচুয়াল প্রফিটটা বের হয়ে যাবে। আর বাজেট প্রফিট তো কোশ্চেনে থাকবেই, তো ওই বাজেটের প্রফিটের সাথে সব ভেরিয়েন্স গুলো যোগ বিয়োগ করে দেখবেন, যদি অ্যাকচুয়ালের সাথে মিলে যায় তাহলে আপনি একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন যে আমার অঙ্ক হয়েছে। ওকে, আর কোশ্চেন? এখন আসেন আমরা প্ল্যানিং ভেরিয়েন্সটা ওয়ার্কিংস করে নিই একটা। এই ওয়ার্কিংসটা করলেও চলবে, না করলেও চলবে, এরা নিজের মতো করে নিছে একটা, না করলেও সমস্যা নাই। এটা করছে, করলে সুবিধা, না করলে পরে গিয়ে করতে হবে আপনাকে। অনেক কথা বলছে, এত কথার দরকার নাই, কথা তো একটাই, সেটা হচ্ছে যে যা দেখলাম তা খোলা চোখে দেখলাম, এটা ভালো কিছু দেখি নাই, কারণ প্ল্যানিং এ ডেফিসিয়েন্সি আছে অনেক কিছু। ইন দা মিন টাইম সেলিং প্রাইস, লেবার কস্ট, মেটেরিয়াল কস্ট চেঞ্জ হয়ে গেছে, সেগুলো বিবেচনা না করে অঙ্ক মিলাই দিলাম। আসলে দেখাচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এত বড় আনফেভারেবল, আসলে আনফেভারেবল হবে না। ইউজার ভেরিয়েন্স এত আনফেভারেবল, লেবার রেট এত আনফেভারেবল হতেও পারে, নাও পারে। তাহলে আমাদের কি করতে হবে, যখন স্ট্যান্ডার্ডের যখন কার্যকারিতা থাকবে না, রিভাইজ হয়ে যাবে, তখন আমাদেরকে কি করতে হবে, প্ল্যানিং এর অপারেশনাল ভেরিয়েন্স বের করতে হবে বাধ্য। এখন দেখেন অরিজিনাল প্ল্যান, রিভাইজ প্ল্যান। অরিজিনাল প্ল্যান ছিল যে 1000 কেজি 200 করে বিক্রি করবে, মোট $2 লাখ বিক্রি হবে, 2 লাখ পাউন্ডের। এটা আসলে এইখানে এটা হয়তো এটা একটু কনফিউশন না, 1000 এর সাথে 200 মাল্টিপ্লাই করছে, এটা টোটাল রেজাল্ট। এখানে মনে হচ্ছে যে পুরোটার উপরে ব্র্যাকেট, আসলে তা না। ম্যাটেরিয়ালের প্ল্যান ছিল 10,000 কেজি, অর্থাৎ প্রতি ইউনিটে 10 কেজি করে, $10 করে রেট হবে, 10 পাউন্ড করে। লেবারের ইচ্ছা ছিল, লেবারের বা অরিজিনাল প্ল্যান ছিল 6 আওয়ার করে লাগবে প্রতি ইউনিটে, আর $8 করে। এই হচ্ছে অরিজিনাল প্ল্যান। রিভাইজ প্ল্যানে বলছে যে প্রাইস 200 না, আসলে হওয়া উচিত ছিল 330। ম্যাটেরিয়ালের কস্ট আসলে বা মার্কেটে 17, লেবার আমরা পে করি 8, কিন্তু আসলে লেবারের রেট হয়ে গেছে 12.5। এই হচ্ছে রিভাইজ প্ল্যান, যেটা দিয়ে আপনাকে অপারেশনাল ভেরিয়েন্স অবশ্যই করতে হবে রিভাইজ প্ল্যান দিয়ে, মনে রাখবেন। অ্যাকচুয়াল রেজাল্ট এটাও কোশ্চেনে দেওয়া আছে, আপনারা দেখলেন যে 1000 কেজি 316 করে বিক্রি হয়েছে। ম্যাটেরিয়াল কস্ট আমাদের দেওয়া আছে 10,800 কেজি 18 করে, 1,94,400। লেবার দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, লাস্ট কলামটা সরাসরি কোশ্চেনে দেওয়া আছে। এটা হচ্ছে 5,800 ঘন্টা 12 করে পে করছে। এই তিনটা ফিগার কোশ্চেনে দেওয়া আছে। এটা ক্লিয়ার? এই 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 ম্যাট্রিক্সটা সবাই বুঝছেন? এই টেবিলটা কারো কোশ্চেন আছে টেবিলটা বুঝতে? অরিজিনালটা কোশ্চেনে প্রথমে দেওয়া ছিল, অ্যাকচুয়ালটা পরে দেওয়া আছে, মাঝখানেটা আমরা করলাম নতুন করে। কিভাবে করলাম? শুধু এই যে রিভাইজ প্রাইস, রিভাইজ ম্যাটেরিয়াল কস্ট, রিভাইজ লেবার আর রেট নিলাম। যে কোনো কোশ্চেন করতে পারেন এই স্টেজে আপনারা। ওইবারটা না করলেও পারবেন। এখন আসেন আমরা প্ল্যানিং ভেরিয়েন্সটা বের করি। স্যার এখানে অরিজিনাল বলতেছেন, এটা স্ট্যান্ডার্ড বললে ভালো হতো না? এটা অরিজিনাল স্ট্যান্ডার্ড, রাইট রাইট বলতে পারেন, অরিজিনাল বলতে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আপনি অরিজিনাল স্ট্যান্ডার্ড বলবেন আর রিভাইজ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল। অরিজিনাল মধ্যে প্যাঁচ লেগে যাচ্ছে। লেগে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্ল্যান, অ্যাকচুয়াল প্ল্যান আর রিভাইজ প্ল্যান বলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান বলবেন। ঠিক আছে, বলেন অরিজিনাল লিখে তাহলে আপনি ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড দিন, যেহেতু বই সিলেক্টছে, তো কেউ যদি বই দেখে খাতা দেখে সর্বনাশ হয়ে যাবে। তো তাহলে অরিজিনাল স্ট্যান্ডার্ড প্ল্যান, রিভাইজ প্ল্যান, আর হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। আর এই যে পাশে আবার এক্স এন টি এগুলো কি লিখছে স্যার? এগুলো কি? এইগুলো আমি একটু স্কিপ করে আসছি, থিওরি কম পড়াইছি তো। এইগুলো আসলে বাজেটেড, মানে অরিজিনাল প্ল্যানের একটা নাম তারা রাখছে, আর রিভাইজ প্ল্যানের তারা একটা নাম রাখছে, দুইটা ওয়ার্ড তারা ইউজ করছে, যেখানে আছে দেখেন।
দেখতে পাচ্ছেন? The planning variance. This is the part of the variance caused by an inappropriate original. এটাকে ex ante বলছে, আর একটা হচ্ছে ex post। অরিজিনালটাকে বলছে ex ante, আর যেটা অপারেশনাল রিভাইজ সেটাকে কি বলছে? পোস্ট। বুঝতে পারছেন এখন ওয়ার্ড দুইটা? বলেন বলেন, রেসপন্স করতে হবে তো, বুঝলেন কিনা? এক্স এন্ট হচ্ছে বিফোর দা ইভেন্ট, আর এক্স পোস্ট হচ্ছে আফটার দা ইভেন্ট। দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এবার বলছেন তো এক্স এন্টি কোনটা? বিফোর দা ইভেন্ট। আর এক্স পোস্ট কোনটা? আফটার দা ইভেন্ট, রিভাইজের পরে। স্যার একটা অপশনাল কোশ্চেন করবো স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আমাদের এই যে P1 এর ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে বিগত বছরগুলোতে অনেক সময় দেখা যায় এমন জিনিসগুলোও আসছে মানে যেগুলো আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত নয় স্যার। এটা যেমন কিসে? ভেরিয়েন্সে? স্যার ভেরিয়েন্সের ক্ষেত্রে না, মানে ভেরিয়েন্স তো অনেক সময় দেও না, বাদ বাকি এরকম জিনিস দেখা যায় স্যার। রিলেভেন্ট কস্টিং যেমন এই যে P1 এর অন্তর্ভুক্ত না, তারপরে এটার ক্ষেত্রে অঙ্ক আসে এরকম মানে বড়রা বলে। তো এখন এগুলা কি স্যার মানে অপটিমাইজ করা কোনোভাবে সম্ভব যে না আমাদের সিলেবাস ফোকাসড কোশ্চেন হবে স্যার এরকম? হ্যাঁ, এটা ইনশাল্লাহ হবে। আপনাদের একটু গুড নিউজ শোনাইতে পারি, আমরা 3 জন কাজ করতেছি ফুল টাইম যারা। আমরা 3 জন যেটা করছি, একসাথে বসে আপনাদের এক্সামের কোশ্চেন কেমন হবে, এটা কেমন হবে, তার ম্যাট্রিক্স কত পার্সেন্ট কি থাকবে কোশ্চেনে, এবং কোশ্চেন যারা সেট করবে তাদেরকে নিয়ে মিটিং হবে, মডারেট হবে, যাতে করে সিলেবাসের বাইরে ক্রিয়েটিভ কোশ্চেন করুক। তবে একটা জিনিস খেয়াল রাখেন, আপনার একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে যে প্রফেশনাল এক্সাম কখনো কোনো বই থেকে পুরোপুরি আপনি পাবেন না হুবহু। আপনি বই থেকে কনসেপ্ট নেবেন, কিন্তু সিলেবাসের বাইরে হলে অবশ্যই এটা প্যাথেটিক, এটা মানা হবে না। এটা আর আপনারা ইনশাআল্লাহ সামনের দিকে পাবেন না। আমরা সিলেবাসের ভিতরে ধরেন আমরা এই যে সিলেবাসের ভিতরে আমরা সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নিতে পারি, অথবা সামনে আরো দুইটা এই টপিকের উপর আরো দুইটা বই দেখতে পারি, আরো 4টা অঙ্ক করতে পারি, আমি এই জিনিসের উপর এক্সপার্ট হতে পারি। কিন্তু যেই জিনিস এই সিলেবাসে নাই সেটা আসলে তো স্যার আপনার জন্য আসলে প্যাথেটিক স্যার। না, এটা আমি মেম্বার হলে আমি ফেল করব, যদি সিলেবাসে না থাকে আমি কেমনে পাস করব বলেন? স্যার এই যে আমি এই জন্যই বললাম, যেহেতু আমি শুনছি গত দিন আপনি বললেন যে আপনারা কমিটিতে আছেন, এই কারণেই স্যার আপনার কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ হবে। আর আরেকটা জিনিস, আরেকটা ভালো নিউজ হচ্ছে, আমরা ওই যে বড় কোশ্চেন ব্যাংক হচ্ছে তো, 500টা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোর্সের। এই প্রজেক্টটা হাতে নেওয়া হচ্ছে যে কোশ্চেন হবে এর ভিতর থেকে হবে, এর বাইরে না। কারণ 500 কোশ্চেন যদি একটা সাবজেক্টের একটা ছেলের কাছে থাকে সলিউশন সহ, তাহলে আমার মনে হয় তারা শিখতে কিছু বাকি থাকে না। এখান থেকে যে কোনো কোশ্চেন পিক করে নেবে যারা কোশ্চেন সেটার, তারা এখান থেকে বাইরে যাবে না। তাতে করে হবে কি, সিলেবাসের বাইরে কোশ্চেন হওয়ার যে ব্লেমটা, এটা সবসময় আমরা ছাত্রদের কাছ থেকে পাই। আমাদের সময় আমরা দেখছি, আমাদের এক্সপিরিয়েন্স বলে, আমরা যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা দিতে গেছি তো এমন একটা কোশ্চেন করছে, আমরা পুরো সিলেবাস করছি, 4-5টা কোশ্চেন সমাধান করে গেছি বিগত সালের, তারপরে গিয়ে দেখি 20 মার্কসও কমন পড়ে নাই। তখন পরীক্ষা কিছুক্ষণ দেওয়ার পরে করলো কি, আমি তো পরীক্ষা দিচ্ছি হতাশ, তো আধা ঘন্টা পরে দেখি যে কিছু গ্রুপ দেখি মিছিল করতেছে লাইব্রেরির ভিতরে, বুঝছেন, যে পরীক্ষা দিব না, পরীক্ষার এই কোশ্চেন মানে না, সেই পরীক্ষা ক্যান্সেল করে দিল, পরে আবার নতুন করে কোশ্চেন করে আবার সেই পরীক্ষা দিচ্ছে। তো এইটা হচ্ছে যাকে কোশ্চেনটা করতে দেওয়া হয় তার একটা নেগলিজেন্সি, তার একটা নন প্রফেশনাল অ্যাটিটিউডস, এইসব কারণে। আর আগে কি ছিল, আগে তো প্রফেশন গুলো আপনার ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের উপরে ডিপেন্ডেন্ট ছিল, যে তারা কোশ্চেন করে দিত, সে তার মন গড়া একটা কোশ্চেন করতো। এখনো আসলে ফুল টাইম যদি কেউ না থাকে, তাহলে কি হয়, ওই দায়িত্বটাকে কাঁধে নেয় না। পার্ট টাইমরা যতই চেষ্টা করুক, কাউন্সিলর সবাই তো সবকিছুতে হস্তক্ষেপ করতে পারে না, তাদের তো প্রত্যেকটা কোশ্চেন ভেরিফাই করার মতো সময় নাই। এই চিন্তা থেকেই কিন্তু তারা এই নিয়োগটা তারা দিছে, যে 3 জন ফুল টাইমার থাকবে, তারা পুরো এক্সামিনেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম, কোশ্চেন সিস্টেম, খাতা দেখার সিস্টেম, মডারেশন সবকিছুকে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসবে, যাতে করে এই যে গ্রাইভেন্স গুলো অথবা যে প্লেন গুলো যাতে করে মিনিমাইজড হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। জি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আরেকটা বিষয় আপনাকে বলি স্যার, যে নতুন যে স্ট্র্যাটেজিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা আসতেছে, এই সাবজেক্টটা দেখে স্যার আমি আপনার কথা মনে পড়লো। কি জন্য এটা বলবো না, বাকি মনে হলো যে স্যার সাবজেক্টটা মনে হয় আপনার প্ল্যানিং করা স্যার। জি, একটু কঠিন হয়ে গেছে না?
না কস্টিং কঠিন হয়েছে না স্যার, আমি একটা নিজের বাস্তব এবং সত্য অভিব্যক্তি বলবো, সেটা হলো আমি যখন সাবজেক্টটা দেখছি আমি চিন্তা করতেছি আমি যদি P1 পাস করি এই সাবজেক্টটা তো আর করতে পারবো না। তা আমি আপনাকে চিন্তা করতেছি একটা মেসেজ দেবো কিনা স্যার, স্যার আপনি মনে করেন কি যে ওই সাবজেক্টটা কি শেখা প্রয়োজন কিনা। আসলে আমি সিলেবাসটা দেখে খুব ভালো লাগছে যে আপনি কন্টেন্ট দেখছেন, কন্টেন্ট এই কন্টেন্ট কোনো বিশ্বের কোনো দেশে এরকম সিলেবাস আপনি খুব একটা পাবেন না, বুঝছেন? আপ টু ডেট এবং খুবই কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে এবং মানে ভ্যালুয়েবল কন্টেন্ট সহ স্যার। আসলে ভালো জিনিস স্যার, আমি দেখছি স্যার পুরো সিলেবাসটা ভালোভাবে দেখছি। অনেকে আবার কমপ্লেন করছে অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু কঠিন একটা জিনিস কি 10 বছর আগে সিলেবাসে যা ছিল এখন যদি আপনি ওইটাই পড়েন তাহলে আপনার তো মার্কেটে আপনি অনেক ব্যাকডেটেড ব্যাকওয়ার্ড হয়ে থাকবেন, তাই না? আমি স্যার কেন বুঝছি মানে আপনার তো স্যার এটার উপরে পিএইচডি আছে, তখন আমি ভাবছি যে এই স্যার মনে হয় এই জিনিসটাকে মডারেশন করছে। এবং স্যার রিয়েলি একটু ব্লাফ করতেছি না, আমি নিজে আসলেই এটা দেখে খুশি হয়েছি, কারণ আসলে বুঝতেছে না তো, যখন মার্কেটে যাবে দেখবে যে নিজেরা কত আপডেটেড, তখন অনেকের বোঝা আসবে। হ্যাঁ রাইট রাইট। দেখি আমি চেষ্টা করতেছি ম্যানুয়ালটা একটু সহজ করে করার জন্য, ম্যানুয়ালটার অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, স্যার মানে ইনশাআল্লাহ আপনারা পাবেন। যতই কঠিন হোক দুইটা জিনিস যদি এনশিওর হয় যে না আমাদের কোশ্চেন গুলা তোমার এই সাবজেক্টের ভিতর থেকে আসবে, এক, আর 2 নম্বর বিষয় হলো যে তোমার একটা ম্যানুয়াল থাকবে, তাহলে কি হবে জানেন স্যার, মানে যত কঠিনই হোক ছাত্রদের একটা গাইডেন্স থাকবে এবং ইন দ্য এন্ড সে একটা ভরসা পাবে যে না আমি যা করতেছি একটা ইয়া পাবো স্যার, একটা সাহস, কনফিডেন্স, হ্যাঁ কনফিডেন্স পাবে যে আমি পারবো। হ্যাঁ রাইট, ভালো কথা বলছেন। আর কিছু বলবো না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি। এখন আসেন যে আমরা প্ল্যানিং ভেরিয়েন্সটা দেখি। প্ল্যানিং ভেরিয়েন্স আপনারা জানেন যে 3টা চেঞ্জ হয়েছে, এফিসিয়েন্সি তে কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কোথায়? শুধু প্রাইসে, তাই না? সেলস এর প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ রিভাইজ স্ট্যান্ডার্ডে চলে গেছে, ম্যাটেরিয়ালের প্রাইসটা রিভাইজ স্ট্যান্ডার্ডে গেছে, লেবার রেটটাও রিভাইজ স্ট্যান্ডার্ডে গেছে। আপনারা নিজেরাই পারবেন এখন। জানেন যে এখানে সেলস প্রাইস কেন আসলো, ভলিউম কেন আসলো না? কারণ আপনারা জানেন যে সেলস বাজেটও করছিল 1000 এবং অ্যাকচুয়াল সেলসও হয়েছে 1000। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে অরিজিনাল বাজেটে তারা ধরছিল যে 200 করে সেলস হবে, কিন্তু পরবর্তীতে তারা গিয়ে দেখে আসলে কত করে বিক্রি করতে পারতো তারা? 330 করে, উইদাউট এফেক্টিং দ্য ভলিউম, তাই না? রিভাইজ বাজেট কত করে? 330 করে না? দেখাতে হবে না, মনে আছে? স্যার মনে স্যার 330 করে স্যার লেখা আছে স্যার, 30। তাহলে অ্যাডভার্স সরি সেলস প্রাইস বাড়ছে না কমছে? সেলস প্রাইস তাহলে স্যার কমছে যদি না, আমরা অরিজিনালি ধরছিলাম 200 করে, আসলে প্রাইস কত করে? 330 করে হয়ে গেছে বা হওয়া উচিত ছিল মার্কেটে। তাহলে আমরা বলছি কি কখন ফেভারেবল প্ল্যানিং ভেরিয়েন্স, কখন ফেভারেবল? যদি আপনার আগের তুলনায় আয় বাড়ে তাহলে ফেভারেবল রিভাইজড আয়, অথবা যদি আগের তুলনায় খরচ বেড়ে যায়, দাম বেড়ে যায় জিনিসপত্রের, অর্থাৎ কস্ট বেড়ে যায়, তাহলে আনফেভারেবল। এখানে যেহেতু সেলস প্রাইস বেড়ে গেছে রিভাইজ বাজেটে, কাজে এটা ফেভারেবল। 130 করে 1000 ইউনিট, সো মোট 1,30,000 করবো নাকি আগের অরিজিনাল প্ল্যানের সাথে করবো? অরিজিনালের সাথে রিভাইজ প্ল্যান, এটা প্ল্যানিং ভেরিয়েন্স। আবার বলছি প্ল্যানিং ভেরিয়েন্সে কোনো মানুষের কোনো দায় থাকবে না, এখানে শুধুমাত্র প্ল্যানিং ভেরিয়েন্সে থাকবে যে রিভাইজড বাজেট আর অরিজিনাল বাজেট। ওকে স্যার, ওকে এটা ডিফারেন্স অলওয়েজ। হ্যাঁ, রিভাইজ বাজেট আর অরিজিনাল বাজেট। আগেরটাও কিন্তু তাই দেখেছি লেবার রেটের ক্ষেত্রে। সো আমাদের 1000 ইউনিট হচ্ছে বাজেট ছিল, 200 করে বিক্রি হওয়ার কথা। আসলে বাজেট আমরা চাইলে 330 করে সেট করতে পারতাম উইদাউট ইনফ্লুয়েন্সিং ভলিউম। তাহলে 130 করে 1000 ইউনিটের 1,30,000 আমাদের বেশি হতে পারতো, এটা ফেভারেবল। একইভাবে ম্যাটেরিয়ালের প্রাইস হচ্ছিলাম 10, কিন্তু বাস্তবে ম্যাটেরিয়ালের প্রাইস কত হওয়া উচিত রিভাইজ বাজেটে? 17। তাহলে ম্যাটেরিয়াল কস্ট বাড়ছে না কমছে? স্যার বেড়ে গেছে স্যার, কস্ট বেড়ে গেছে। তাহলে আনফেভারেবল, কস্ট বেড়ে গেছে। তাহলে 1000 ইউনিট যেহেতু কত প্রতি ইউনিটে 70,000 স্যার, 7 করে, আর হচ্ছে 1 ইউনিট তৈরি করতে 1 কেজির দামই 7 করে বাড়ছে। তাহলে যেহেতু 1 ইউনিটে 10 কেজি করে লাগে, বা আমরা একটু সহজ করি, আমাদের 10 কেজি করে লাগে 1 ইউনিটে, আর 1000 ইউনিট স্যার। রাইট, তাহলে 10,000 কেজি মোট, তাই না? জি স্যার, 10,000 কেজি 60 টাকা করে বাড়ছে। কেজি 7 করে দাম বেড়ে গেছে, তাহলে 70,000 আনফেভারেবল। সিমিলারলি লেবার হওয়ার কথা ছিল কত করে? 8 করে, কিন্তু এখন মার্কেটে লেবারের কস্ট কত করে হয়েছে? 12.5 করে, বাড়ছে কত? 4.5 করে। কত ঘন্টা? 6000 ঘন্টা, কারণ প্রতি ইউনিটে 6 ঘন্টা, 1000 ইউনিটে 6000 ঘন্টা।
27,000 অ্যাডভার্স। ক্লিয়ার এই তিনটা প্ল্যানিং ভেরিয়েন্স ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার এটা স্যার, কিন্তু ক্লিয়ার। এটা বেশি সহজ। কিন্তু কি করতে হবে, শুধুমাত্র অরিজিনাল স্ট্যান্ডার্ড আর হচ্ছে অরিজিনাল বাজেট আর হচ্ছে রিভাইজ বাজেটের পার্থক্য। তাহলে দেখা যাচ্ছে যে প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের 33,000 ফেভারেবল। টোটাল কি এটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমাদের আসলে রিয়েল ইয়েটা আমাদের জানার দরকার। এখন আসেন, এইটা হচ্ছে আমাদের বিয়ন্ড দা কন্ট্রোল, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। প্ল্যানিং ভেরিয়েন্স আসলে আমাদের ম্যানেজারদের এবং কর্মচারীদের ওয়ার্কারদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, এটার ক্ষেত্রে আমাদের কিছু করার নাই। যেটার জন্য আমরা রিওয়ার্ড অ্যাওয়ার্ড পানিশমেন্ট দিতে পারি সেটা হচ্ছে অপারেশনাল ভেরিয়েন্স, যেটা দ্যাট আর কন্ট্রোলেবল, কন্ট্রোলেবিলিটি আছে এখানে। এখন আসেন কন্ট্রোলেবিলিটি কেন? কারণ এই প্রাইসটা 330 আমরা ধরতে পারতাম, কিন্তু আমরা ধরছি কত করে? অ্যাকচুয়ালি 316 করে। মনে আছে কোশ্চেনে দেওয়া ছিল অ্যাকচুয়াল কত করে? 316 স্যার। 316। কোশ্চেনটা সামনে থাকা উচিত আসলে। কোশ্চেনে দেখাবো? না স্যার সমস্যা নেই, আমাদের সামনে থাকা উচিত, আপনার কাছে তো সবসময় পিছনে যাওয়া উচিত সম্ভব না। জি জি জি, তারপর একটু দেখা আসি যেহেতু এটা রিলেভেন্ট। আর একবার দেখা, একটু বইটা রাখলে কাছে সুবিধা হয়। অনলাইন ক্লাস তো বোঝানো খুব টাফ, অফলাইন হলে ইনশাআল্লাহ আর একটু সহজ হবে, হয়তো বা তাড়াতাড়ি চলে যাবো অফলাইনে আমরা। ব্লেন্ডিং হবে সম্ভবত, ব্লেন্ডিং দুইটাই থাকবে, ক্যামেরা থাকবে। যারা একটু দেরি করবে ক্লাসে আসতে বা দেরি হয়ে যাবে, অথবা যারা ঢাকার বাইরে, তারা ক্লাসে জয়েন করতে পারে। এরকম একটা ক্লাস অলরেডি শুরু হয়েছে। এই যে দেখেন আপনার, হ্যাঁ বলেন বলেন। ক্লাসটা কবে থেকে শুরু হবে? না এখনো এই কোর্সের হয় নাই, মানে একটা ম্যাথ কোর্সে অনেকে সমস্যা হচ্ছে, তো এই কারণে ম্যাথটা শুরু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ স্যার এটা ওই যে বাংলাদেশ আর্মির সাথে একটা রিসার্চ আমরা স্যার রিসার্চে আমি জয়েন করছিলাম আর কি একজন মেজরের সাথে, এটা ব্লেন্ডেড লার্নিং এর উপরে। ব্লেন্ডেড লার্নিং, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ডেড লার্নিং ই হচ্ছে হবে। আসিমে তো ইনশাআল্লাহ এটা করার চিন্তা করছে। না ওই আমি ওই যে আরেকজন F1 এর একজন স্যার আছেন যে নাজমুল স্যার, নাজমুল হাসান স্যার যত সম্ভব, ওনাকেও বলছিলাম যে যারা অনলাইনে হইলে অ্যাটলিস্ট প্রত্যেকটা শিক্ষকের জন্য ওই যে মানে রাইটিং প্যাড দেওয়া হয়, তাইলে অন্তপক্ষে ওনারা নিজের মতো করে। মানে আপনি বলতে চাচ্ছেন ওই ইয়া ভার্চুয়াল বোর্ড গুলো, তাই তো? হ্যাঁ বোর্ডটা দিলে খুব সুন্দর হয়, নাহলে আসলে আইডেন্টিফাই করা, দেখানো, অনেক কিছু লেখা লাগে ছোট ছোট করে। হ্যাঁ রাইট, এক্সপ্লেনেশন, হ্যাঁ এক্সপ্লেন করা লাগে, এক্সপ্লেন করা লাগে। হ্যাঁ স্যার, যেমন ধরেন আপনি যদি এখন বাই রাইটিং বোর্ডটা থাকতো, তাহলে আপনার প্রশ্নের পাশে আপনি ছোট জায়গার ভিতরে অঙ্কটা করে দেখা দিতে পারতেন ক্যালকুলেশন। রাইট রাইট, হ্যাঁ তাহলে এটা খুব ভালো হয়। তাহলে দেখেন অ্যাকচুয়াল প্রাইসটা 316 করে। জি স্যার। আর ম্যাটেরিয়ালের কস্ট দেখেন কতটুকু লাগছে, এটা একটু খেয়াল রাখবেন। জি স্যার। তাহলে 330 করে হতে পারতো, কিন্তু আসলে হয়েছে 316। তাহলে আমরা বলছিলাম অরিজিনাল অঙ্কে যে এক গাদা মানে কি প্রায় 1,16,000 হচ্ছে ফেভারেবল, কিন্তু বাস্তবে হচ্ছে প্রাইস ভেরিয়েন্স আনফেভারেবল। বাস্তবতা হচ্ছে প্রাইস ভেরিয়েন্স আনফেভারেবল, কিন্তু আমরা বলছিলাম এটা ফেভারেবল। এই যে প্রাইস ভেরিয়েন্স হচ্ছে, বাস্তবতা হচ্ছে এটা আনফেভারেবল। কেন আনফেভারেবল? কারণ হচ্ছে যে যেখানে 330 এর জায়গায় আমরা কম ধরছি, রাইট, যেখানে আমাদের হওয়ার কথা ছিল কত? 316 স্যার। 316 হওয়ার কথা ছিল স্যার। 330 ছিল, 316 ধরছি আমরা। 316 তে বিক্রি করতে পারতাম, কিন্তু আমরা বিক্রি করে ফেলছি কততে? 316 বিক্রি করতে পারতাম, 316 বিক্রি করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কাজে এটা কি অ্যাডভার্স? হ্যাঁ উল্টা অ্যাডভার্স হয়ে গেছে। সিমিলারলি পরেরটা দেখেন, মেটাল প্রাইস তো দেখেন।
প্রাইসটা দেখেন খেয়াল করে, প্রাইসটা কত হওয়ার কথা ছিল অরিজিনালি 10 করে, তাই না? আর রিভাইজ কত করেছিল? 17 করে না রিভাইজটা প্রাইস? জি স্যার, জি স্যার। 17 করে, কিন্তু লাগছে কত? লাগছে দেখেন আমাদের 10,800 কেজি। 18 করবে স্যার। 18 করে কিভাবে? ওই যে 1,94,400 উপরে 3টা শূন্য বাদ দিয়ে আছে তো 194.4 মানে হচ্ছে 1,94,400 ডিভাইডেড বাই হচ্ছে 10,800 কেজি, তাহলে লাগছে 18 করে। কিন্তু আমাদের রিভাইজ বাজেটে কত বলছে? 17 করে লাগা উচিত না? মার্কেটে ম্যাক্সিমাম প্রাইস হওয়া উচিত কত? 17 করে স্যার। কিন্তু লাগাইছে কত করে? কত করে? 18, মানে ম্যাক্সিমামের উপরে চলে গেছে। তাহলে প্রতি কেজিতে লস করছে কত? বেশি লাগাইছে 1 টাকা করে স্যার। 1 করে। তাহলে 10,800 মাল্টিপ্লাইড বাই 1, 10,800 হচ্ছে অ্যাডভার্স। ইউজেস ভেরিয়েন্স তো একটা জিনিস খেয়াল রাখেন যে আমাদের অঙ্কটাই কিন্তু প্রাইস 3টা হচ্ছে আপডেট করছে, রিভাইজ করছে, কোনো ইউজেস বা এফিসিয়েন্সি কিন্তু আপডেট করে নাই। কাজে অরিজিনালি লাগার কথা প্রতি কেজিতে 10 কেজি করে, 1000 কেজিতে 10,000 কেজি লাগার কথা ছিল, লাগছে এখানে দেখতে পাচ্ছেন যে 10,800 কেজি, 800 কেজি বেশি লাগছে। কিন্তু স্ট্যান্ডার্ড আমরা 10 না ধরে কত ধরবো? রিভাইজ যে স্ট্যান্ডার্ড সেটা 17। এখানে সব রিভাইজ গুলো আসবে, মনে রাখেন সব রিভাইজ প্রাইস গুলো আসবে। সিমিলারলি লেবারে যদি আপনি যান, লেবার রেটে যদি আপনারা যান, লেবার রেটে 5,800 ঘন্টা কাজ করছে, কত পে করছে? 69,600, 69.6। $12 করে স্যার, $12 করে স্যার। মানে 69, আচ্ছা 12 করে বের করে ফেলছেন না? 5,800 কেজিতে হচ্ছে, হ্যাঁ 12 করে প্রতি ঘন্টায় পে করছে। তো আমাদের কোশ্চেনে রিভাইজ রেটে আমাদের বলা ছিল যে সর্বোচ্চ কত পে করা যেতে পারে? 12.5 করে, না? জি স্যার, মনে হয় এরকমই স্যার। এই যে 12.5 করে দেওয়া আছে। 12.5 স্যার। রিভাইজ স্ট্যান্ডার্ড 12.5, হ্যাঁ তাহলে 12 করে দেওয়ার কথা, সরি 12 করে দিয়েছে আর 12.5 করে দেওয়ার কথা, তাহলে সেভ করছে কতটুকু? 0.5 স্যার, 0.5 স্যার। তো এটা ভুল লেখছে, এটা ভুল লেখছে। জি স্যার, মনে হইতেছে এটা ভুল লেখছে, ওরা কনফিউজ হয় না, ওটা ভুল লেখছে, ভুল থাকতেই পারে। 5,800 ঘন্টা 0.5 করে সেভ করছে, তাহলে 29 এটা ফেভারেবল হবে। আপনারা একটু কেটে ঠিক করে নেন বইতে, হ্যাঁ তাদের কাছে বই আছে, বইতে এটা ঠিক করে নেন। কম রেটে আমরা দিছি তো, তাহলে আমাদের তো ফেভারেবল হওয়ার কথা। হ্যাঁ মানে আমাদের তো রেট কম লাগছে স্যার এখানে। তাহলে এটা একটু ভুল আছে, হ্যাঁ রেট কম লাগছে, হ্যাঁ রেট 0.5 করে কম লাগছে। এবং এফিসিয়েন্সিও ভালো, কারণ লাগার কথা ছিল 1000 ঘন্টা, 1000 ইউনিটে 6 ঘন্টা করে, 6000 ঘন্টা লাগছে 5,800 স্যার। 200 ঘন্টা লাগছে। 200 ঘন্টা রাইট। রিভাইজ রেট হচ্ছে 12.5 করে, তাহলে এটা 7500। তাহলে আমরা দেখি আমাদের কথা ঠিক আছে কিনা। দেখেন আমাদের দাবি হচ্ছে প্রথম 3টা অ্যাডভার্স 14,000 অ্যাডভার্স, কারণ হচ্ছে প্রাইস যতটা হওয়ার কথা ছিল ততটা পারে নাই বিক্রি করতে, ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে গেছে এবং বাড়া থেকেও বেশি লাগাইছে তারা 10,800। আর ইউজেসও খারাপ, কারণ ইউজেসও বেশি করে ফেলছে 13,600। 3টা মিলে হওয়ার কথা কত? 38,400। এখান থেকে ফেভারেবল 2টা, এই লাস্টেরটা আনফেভারেবল হবে না, লাস্টের দুইটাই ফেভারেবল হবে। এখান থেকে যদি আমরা 2900 এবং 2500 মাইনাস করি তাহলে 33,000 হওয়া উচিত। ঠিক আছে, ওকে, তার মানে এটা অ্যাডভার্স হবে না, এটা ঠিক আছে, ফেভারেবল হবে, 2900 ফেভারেবল। অঙ্ক শেষ, যে কোনো কোশ্চেন করতে পারেন। এই হচ্ছে প্ল্যানিং ভেরিয়েন্স আর অপারেশনাল ভেরিয়েন্সের ডিফারেন্স। প্ল্যানিং ভেরিয়েন্সটা আমরা সবসময় অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড আর অরিজিনাল স্ট্যান্ডার্ড এবং রিভাইজ স্ট্যান্ডার্ডের ভিতরে করব।
শুধুমাত্র যেটা যেটা চেঞ্জ করবো, প্রাইস করলে প্রাইস, ইউজ করলে ইউজ চেঞ্জ করবো। আর অপারেশনাল ভেরিয়েন্স করবো আমরা হচ্ছে সবগুলোর জন্যই, তবে আমরা অরিজিনাল স্ট্যান্ডার্ড কিছুই নেব না, আমরা নেব শুধু রিভাইজ স্ট্যান্ডার্ড। তবে যেগুলো রিভাইজ করেনি সেগুলো অরিজিনাল থাকবে। যেমন এখানে ইউজেস আমাদেরকে চেঞ্জ করতে বলে নাই, প্রতি ইউনিটে 6 ঘন্টা করে, প্রতি কেজিতে প্রতি ইউনিটে 10 কেজি করে ম্যাটেরিয়াল লাগবে, প্রতি ঘন্টায় প্রতি ইউনিটে 6 ঘন্টা করে লাগবে, ওইগুলো ঠিক থাকবে, ওইগুলো চেঞ্জ করতে বলে। শুধু প্রাইস চেঞ্জ করতে বলছে আমরা, ম্যাটেরিয়াল সেলিং প্রাইস, ম্যাটেরিয়াল প্রাইস, লেবার প্রাইস, এই রিভাইজ স্ট্যান্ডার্ড ধরে আমরা করতে পারি। এখন যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন বলতে পারেন, যদি না বুঝতে পারেন কোনো জায়গায়। আর ডিফারেন্সটা দেখেন হিউজ, কারণ অরিজিনাল ভেরিয়েন্সে বলছিল যে সেলস প্রাইস ভেরিয়েন্স 1,16,000 পাউন্ড ফেভারেবল, সেইখানে বাস্তবতা হচ্ছে যে 14,000 আনফেভারেবল। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সে ওরা বলছিল যে 86,400 আনফেভারেবল, সেখানে আমরা দেখলাম আসলে বাস্তবতা হচ্ছে মাত্র 10,800। কোথায় 86, কোথায় 10, 8 টাইমস আনফেভারেবল, অ্যাডভার্স বেশি বলছে। ইউজেস এর ক্ষেত্রে তারা বলছিল ইউজেসটা হচ্ছে 8,000 আনফেভারেবল অ্যাডভার্স, এখানে 13,600 অ্যাডভার্স। লেবার রেট বলছিল হচ্ছে 23,200 আনফেভারেবল, সেখানে আমরা দেখলাম উল্টা ফেভারেবল, 2900 ফেভারেবল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভেরিয়েন্স অরিজিনাল সিস্টেমে ভুল বলছে। এটা যদি আমরা অপারেশনাল ভেরিয়েন্স এবং প্ল্যানিং ভেরিয়েন্স করি, তাহলে আমরা রিজিস্ট্রেশনে জানতে পারবো, স্পেসিফিক্যালি ইন দ্য ইভেন্ট অফ substantial changes in the standard or revised, if there is a revise in the standard. এখন যে কোনো কোশ্চেন আপনারা বলতে পারেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমার তো কিছু ক্লাস মিস গেছে, মিস ক্লাসগুলি রেকর্ড পাবো কিভাবে স্যার? এই রেকর্ডটা নিয়ে আমরা কথা বলতেছি বারবার, কেন জানি এখানে একটা মানে ভয়ঙ্কর মনে হচ্ছে একটা শিলাখণ্ড বা পাথরখণ্ড দাঁড়ায় আছে। আমরা বারবার করছি যে এটা দেয়া হোক, রেকর্ড গুলো, ক্লাস রেকর্ড গুলো না দিলে যারা ক্লাস মিস করে, নেটওয়ার্কের কারণে বিদ্যুৎ চলে যায়, লোডশেডিং এর কারণে, অথবা ইন্টারনেট অনেকে গ্রামে আছে স্লো কারণে শুনতে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে, তারা ইয়াটা একটু ভালো হতো তাদের জন্য। স্যার আমার কারণটা হলো স্যার, আমি একটা নতুন জবে জয়েন করেছি, এটার জন্য স্যার। আমি বুঝছি, আমরা কিন্তু কথা বলছি, গতদিনও কথা বলে আসছি যে রেকর্ডটা দেওয়া হোক, সিএমএস স্পেসে দিয়ে দেওয়া হোক, ওরা ডাউনলোড না করুক, অন্তত দেখার সুযোগটা দেওয়া হোক। তো এটা নিয়ে আবার বলবো, আপনি বললেন, এটা আবার বলবো। আর ওরা কি জানি এটাকে অনেক মূল্যবান মনে করে, মূল্যবানই অবশ্য, তারা মনে করতেছে যে হয়তো বা আমাদের প্রপার্টি এটা মার্কেটে ডাউনলোড করলে সব জায়গায় এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, সিএম এর প্রপার্টি ভাবতেছে। তাহলে আমরা বলছি যে সেই ক্ষেত্রে আপনারা এটা সিএম স্পেসে দিয়ে দেন, তারা বারবার এটা ভিউ করুন, ভিউ অপশনটা থাকুন, রেকর্ড না করতে, ডাউনলোড না করতে হবে, এই অপশনটা আমরা বারবার প্রস্তাব দিয়ে আসছি। এখন দেখা যাক ওরা কি করে। আর না হলে যেটা আমি করব, আমরা 3টা থেকে 6টার ভিতরে যদি আপনারা কেউ আসতে পারেন, সেটা একটা দিলাম কাউন্সেলিং, অথবা 9টার পরেও যদি আসেন কাউন্সেলিং দিলাম। আর না হলে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে এখানেও আমরা কাউন্সেলিং এর ব্যবস্থা করতে পারি কিনা দেখি, এগুলো আমরা মাথায় রাখছি। তবে ওইটা ইনশাআল্লাহ হবে। টাইমটা দিয়ে দেন স্যার, আমি প্রয়োজন যেহেতু স্যার আমার, কারণ আমার অনেক ক্ষতি হয়ে গেছে স্যার। জব তো করতে পারবো, কিন্তু স্যার আমি যে আপনার সাবজেক্ট 3টা থেকে 6টা, হ্যাঁ, একটা হচ্ছে 3টা থেকে 6টা আমাদের ক্লাস থাকে না। হ্যাঁ, যদি কিছুই না ক্লাস করি তাহলে তো স্যার পাসই করতে পারবো না। তো স্যার আপনার টাইমটা একটু দিলে। 3টা থেকে 6টা একটা, 3টা থেকে 6টা একটা। আচ্ছা, আর 3টা থেকে 6টা তো ডেইলি পাবেন, শনি শুক্র শনি ছাড়া আর কি, ওই দিন খোলা থাকে না ইনস্টিটিউট। জি স্যার। আর হচ্ছে আদার্স হচ্ছে আপনার 9:30 তো ক্লাস শেষ হয়, 9:30 থেকে আমরা কিছুক্ষণ থাকি, ওই সময় যদি যান তবু আধা ঘন্টা বসতে পারবো, 9:30 থেকে 10:45 পর্যন্ত বসতে পারবো রাত্রে। হ্যাঁ। আর হচ্ছে সোমবার বুধবার আমার ক্লাস যেহেতু 9:30 থেকে থাকে, 6টা থেকে 15টা ক্লাস থাকে না, ওই সময় আমি আসলে কাউন্সেলিং দিতে পারবো যদি আপনাদের ক্লাস না থাকে। সোম-বুধ 6টা থেকে 15টা। সোমবার বুধবার স্যার কয়টা? 6টা থেকে 15টা পর্যন্ত আমার ক্লাস থাকে না আপাতত, এই বছর এই রুটিন আর কি।
6টা থেকে আর নভেম্বরে আপনাদের ক্লাস শেষ করতে পারলে ডিসেম্বরে তখন আপনি যে কোনো দিন আসতে পারবেন। ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন সন্ধ্যার পরে যে কোনো দিন আসতে পারবেন। হ্যাঁ, তারপর নাম্বারটা স্যার একটু স্যার বলে। নাম্বারটা নাই না? না স্যার আমার কাছে নাম্বারটা আপনার নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকার কথা। আচ্ছা আচ্ছা, দিয়ে হোয়াটসঅ্যাপ দিচ্ছি। গ্রুপটা আমি অ্যাড করে লিংক দিতেছি, যারা মানে ওই গ্রুপে তো মনে হয় অ্যাড হয়। হ্যাঁ আমি এই যে চ্যাটে দিয়ে দিলাম, দেখেন। সিএমএ তে নাম্বারটা আপনি একটু কোথায়, মানে আপনাকে কোন রুমে পাবো? কোথায়? কোন রুমে গেলে পাবো? আপনি সিএমএ করে কোন রুমে থাকেন? স্যার আমি এবিসি লাস্ট কোন আচ্ছা, আমরা হচ্ছে 20 তারিখ পর্যন্ত আমরা বসি হচ্ছে লিফটে 6, ওই যে ট্রেজারার রুমে বসি। হ্যাঁ, ট্রেজারার ওই যে কামরুজ্জামান সাহেবের রুমে বসি। আর সবচেয়ে বেটার হচ্ছে যে 20 তারিখ থেকে আমরা হচ্ছে আপনাদের উপরে চলে যাচ্ছে, যে আপনাদের ক্যান্টিনটা হচ্ছে না মসজিদের সঙ্গে, ক্যান্টিনের উপরের ফ্লোরটা আমরা বসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি স্যার। আর 20 তারিখের আগে আসলে আপনারা ওই যে লিফটের 6 এ গিয়ে সোজা গিয়ে মানে লিফটের পিছনে দেখবেন আপনার ওই সাফা প্রেসিডেন্ট বা ওই যে আপনার ট্রেজারার রুম আছে, ওই রুমটাই ট্রেজারার সাহেব যে রুমটায় বসে, ন্যাশনাল কাউন্সিলের ওই লিফটে গিয়ে ফোন দিলেও হবে। হ্যাঁ, ওই ফ্লোরটাই গিয়ে। ওকে, সবাই ভালো থাকেন। আমাদের ক্লাস টাইম আজকে মোটামুটি শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম।